আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। যদি সরকার আদাব, সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান, আমি শুরু করে দিব। কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু কমেন্ট করে জানান। গতকাল ক্লাস নিতে যাই ইন্টারনেট প্রবলেমের জন্য আমরা আসলে ক্লাসটা 1 ঘন্টার মতো নিয়েছিলাম, তারপরে নিতে পারিনি। সেই এক্সট্রা ক্লাসটা নিয়ে দিচ্ছি। আজকে আমরা দিন তারিখ শেষ করে দিব, আর অর্ডার এন্ড র্যাঙ্কিংটাও কালকে শেষ হয়ে যেত, ওইটুকু শেষ করে দিব। আর আমরা কালকে থেকে একটু টানা 3 দিন ক্লাস নিব। হ্যাঁ, টানা 3 দিন ক্লাস নিব চিত্রের উপর, অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ এগুলা গণনার উপর। টানা 3 দিন মানে পরপর 3 দিনই ক্লাসটা হবে। আমি দেখি গ্রুপে নোটিশও দিয়ে দিব, ঠিক আছে? কালকে আমাকে একটু ক্লাসের সময় আরেকবার একটু মনে করাই দিই, তাই হবে। আচ্ছা, শুরু করছি ক্লাস। আচ্ছা দেখেন, 29 নাম্বার পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, 30 নাম্বার থেকে শুরু করবো, তাই তো? আচ্ছা, 30 নাম্বার প্রশ্ন দেখেন। 30 নাম্বার কি বলছে? এই যে 30 নাম্বার টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে কয়েকবার। হ্যাঁ, দেখবেন প্রশ্ন ব্যাংক খুললেই অনেক জায়গায় প্রশ্ন আসছে। বলছে 15 দিন আগে সুফিয়া বলেছিল আগামী পরশু আমার জন্মদিন। মানে এখানে বক্তা কি? বক্তা হচ্ছে সুফিয়া। সুফিয়া বলছে যে, আচ্ছা, সুফিয়া 15 দিন আগে, 15 দিন আগে মানে কবে থেকে 15 দিন আগে? বর্তমান প্রেজেন্ট সিচুয়েশন থেকে 15 দিন আগে। মাথায় রাখবেন, 15 দিন আগে বলেছিল। কখন থেকে 15 দিন আগে? প্রেজেন্ট সিচুয়েশন, অর্থাৎ বর্তমান সময় থেকে 15 দিন আগে সুফিয়া বলেছিল যে আগামী পরশু আমার জন্মদিন। আমার জন্মদিন মানে সুফিয়া বলছে তার জন্মদিন। সুফিয়া বলেছে, দেখেন এখানে স্টেটমেন্টের আগে ইনভার্টেড কমা দেওয়া আছে, অর্থাৎ এটা তার স্টেটমেন্ট, মানে জন্মদিনটা কার? সুফিয়ার। ওকে, আজ 30 তারিখ হলে কোন তারিখে সুফিয়ার জন্মদিন ছিল? তো এই ধরনের প্রশ্ন সলভ করার সময় আমরা কি করব? এই ধরনের প্রশ্ন সলভ করার সময় প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেদিন সে কথাটা বলেছিল, মনোযোগ দেন, সেই কথাটা যেদিন বলেছিল আপনাকে প্রথম কাজ হচ্ছে সেই জায়গাতে যাওয়া। যেদিন কথাটা বলেছে প্রথম কাজ হচ্ছে সেই জায়গাতে যাওয়া।
তাহলে বলেছে কতদিন আগে? 15 দিন আগে। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে সুফিয়া কথাটা যেদিন বলেছে আমরা সেই জায়গাতে আগে যাব। তাহলে যেহেতু বলেছে 15 দিন আগে, তাহলে আমাদের কাজও 15 দিন আগে চলে যাওয়া। কোথা থেকে? বর্তমান সময় থেকে। এই যে বলা আছে দেখেন আজ 30 তারিখ, আজ মানে বর্তমান। তাহলে আজ মানে কি? বর্তমান। তাহলে আজ 30 তারিখ মানে হচ্ছে এই যে বর্তমান সময় আজকে 30 তারিখ। তাহলে 15 দিন আগে মানে এই 30 তারিখ থেকে 15 দিন আগে। তাহলে বলেছিল সে কোন দিন? আচ্ছা, তার মানে সে বলেছিল কোন দিন? আচ্ছা, তাহলে সুফিয়া কথাটি বলেছিল তাহলে আজকে হলো কত? 30 তারিখ। কতদিন আগে বলেছিল? 30 তারিখ থেকে 15 দিন আগে। তাহলে 30 তারিখ থেকে আমি 15 দিন বিয়োগ করে দিলে কি পাচ্ছি? 15 তারিখে। এই যে আমি চলে গেলাম যে সুফিয়া যে কথাটা বলেছিল সেই কথাটা বলেছিল কয় তারিখে? সুফিয়া কথাটা বলেছিল 15 তারিখে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা যে আপনি চলে যাবেন কোথায়? যখন বলেছিল কথাটা সেই জায়গাতে আমরা চলে যাব। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট সময় থেকে 15 দিন আগে চলে গেলাম। তার মানে সুফিয়া 15 তারিখে বলেছিল যে তার জন্মদিন হচ্ছে আজকে, কিন্তু 30 তারিখ, কিন্তু সুফিয়া বলেছিল কিন্তু 15 তারিখে। তাহলে 15 তারিখে সুফিয়া বলেছিল যে আগামী পরশু, অর্থাৎ এই 15 তারিখে বলছে যে এই 15 তারিখের পরে পরশু দিন হচ্ছে তার জন্মদিন। তাহলে পরশু মানে কি? এটা 15 তারিখ মানে বর্তমান। মানে তাহলে বলছে যে 15 তারিখে বলছে পরশু দিন, তাহলে এটা হলো 15 তারিখের পরের দিন, আর এটা হচ্ছে তার পরের দিন, মানে এটা হলো সেই পরশু দিন। বোঝা গেছে বিষয়টা? তাহলে পরশু দিন মানে কি? 15 পরের দিন হচ্ছে 16 তারিখ, আর পরশু মানে হচ্ছে কতদিন? 17 তারিখ। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে 17 তারিখে সুফিয়ার জন্মদিন ছিল। কত তারিখে? 17 তারিখে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন সলভ করার সময় প্রথম কাজ হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে সময়ে কথাটা বলেছিল সেই সময়ে চলে যাব। সেই সময়ে যাওয়ার পরে আমরা দেখব যে কয়দিন আগে বা কয়দিন পরে বলেছিল। ওকে, আচ্ছা। তাহলে 30 তারিখ 15 দিন আগে বলছে যে তার জন্মদিন হচ্ছে পরশুদিন। তার মানে বর্তমান সময় থেকে 15 দিন আগে। তাহলে বর্তমান সময় মানে আজকে মানে 30 তারিখ দেওয়া আছে। তার মানে 15 দিন আগে মানে 30 তারিখ থেকে 15 দিন আগে। তাহলে 30 তারিখ থেকে 15 দিন আগে মানে 15 তারিখ। এই 15 তারিখে বলছিল তো পরশুদিন। তাহলে পরশুদিন মানে 15 তারিখ পরে 2 দিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে 2 দিন পরে, অর্থাৎ 2 দিন পরে মানে হচ্ছে 15 দিন 17 তারিখ। ওকে, আচ্ছা। এই ধরনের প্রশ্ন পরীক্ষা খুব আসে। 31 নাম্বার দেখেন, 31 কি বলছে? 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। 17 দিন আগে। তাহলে আব্দুর রহিম কতদিন আগে বলছে? 17 দিন আগে বলছে যে তার জন্মদিন আগামীকাল। এই 17 দিন কোন সময় থেকে? আমি আগে বলছি যে আমরা প্রথমে কি করবো? প্রথমে আমরা যেদিন কথাটা বলেছিল আমরা সেই দিন চলে যাব। ঠিক আছে? তাহলে 17 দিন আগে বলছে, তার মানে এই প্রেজেন্ট সিচুয়েশন, অর্থাৎ আজকে থেকে 17 দিন আগে। আচ্ছা, তাহলে যে জন্মদিন আগামীকাল, আজ 23 তারিখ হলে জন্মদিন কোন তারিখ? আচ্ছা, তাহলে 17 দিন আগে এই যে তার মানে কোন দিন বলেছিল? কথাটি বলেছিল ইজ ইকুয়াল টু আজকে 23 তারিখ, সেখান থেকে 17 দিন আগে। তাহলে 23 - 17 ইজ ইকুয়াল টু 6 তারিখে। এই 6 তারিখে বলেছে যে আগামীকাল জন্মদিন। ঠিক আছে? তার মানে 6 তারিখের পরের দিন হচ্ছে জন্মদিন আগামীকাল। তাহলে 6 তারিখে বলছে যে আগামীকাল, তার মানে জন্মদিন হচ্ছে 6 তারিখের পরের দিন, মানে 7 তারিখ। আশা করি বুঝছেন। একদম সিম্পল। এই টাইপের প্রশ্নগুলো এরকমই না। কি করবেন? প্রথমে হচ্ছে আপনি যেদিন কথাটা বলেছে সেই দিনে আমাকে পৌঁছাতে হবে। তারপরে 2 দিন আগে না পরে সেটা দেওয়া আছে, সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 32 নম্বর প্রশ্নে। আচ্ছা, 32 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন। 32 নম্বর প্রশ্ন বলছে 12 দিন আগে মফিজ বলেছিল যে তার জন্মদিন ছিল গতকাল। 12 দিন আগে মফিজ বলেছে তার জন্মদিন ছিল গতকাল। আজ 25 তারিখ হলে তার জন্মদিনের আগের দিন কত তারিখ ছিল? তার জন্মদিনের আগের দিন কত তারিখ ছিল? আচ্ছা, তাহলে জন্মদিনের আগের দিন চাইছে, তাহলে তাকে আমাকে জন্মদিন কবে সেটা বের করতে হবে। তারপরে না হয় জন্মদিনের আগের দিন ব্যাপারটা পরে দিচ্ছি। 12 দিন আগে মফিজ বলেছিল যে তার জন্মদিন ছিল গতকাল। তাহলে 12 দিন আগে বলছে। আজ 25 তারিখ, তার মানে আজকে থেকে 12 দিন আগে বলছে। আজকে মানে কি? 25 তারিখ থেকে 12 দিন আগে বলছে। তাহলে প্রথম কাজ হচ্ছে সেই জায়গাতে পৌঁছানো, যে যেদিন বলছিল সেই জায়গাতে আমরা পৌঁছবো। হ্যাঁ, তাহলে আজকে 25 তারিখ, এই 25 তারিখ থেকে 12 দিন আগে বলছে। তাহলে বলেছিল, কথাটি বলেছে কত তারিখে? কথাটি বলেছে ইজ ইকুয়াল টু 25 থেকে আমি 12 বাদ দেবো, তাহলে কত? 13 তারিখে। তার মানে 13 তারিখে বলেছে যে তার জন্মদিন হচ্ছে গতকাল। এই 13 তারিখে বলছে,
এই 13 তারিখে বলছে যে জন্মদিন গতকাল, গতকাল মানে 13 তারিখের আগের দিন, তার মানে জন্মদিন হচ্ছে 12 তারিখ, জন্মদিন 12 তারিখ, কিন্তু অঙ্কে কিন্তু জন্মদিন চাইনি, অঙ্কে বলছে জন্মদিনের আগের দিন, জন্মদিন 12 তারিখ হলে জন্মদিনের আগের দিন তো 11 তারিখ, তাহলে উত্তর হচ্ছে 11 তারিখ। আশা করি বুঝতে পারছি সবাই। অঙ্কে জন্মদিন চাইনি, অঙ্কে চাইছে জন্মদিনের আগের দিন, জন্মদিন 12 তারিখ, কারণ এই 25 আজকে থেকে 12 দিন আগে বলছে, আজকে থেকে 12 দিন আগে বলছে যে গতকাল জন্মদিন, তাহলে আজকে যদি 25 তারিখ হয় তাহলে আজকে থেকে 12 দিন আগে, মানে কথাটা বলছে 25 মাইনাস 12 13 তারিখে, 13 তারিখে বলছে যে জন্মদিন হলো গতকাল, মানে 13 তারিখ হলে 13 তারিখের গতকাল কোন দিন? 12 তারিখ। অঙ্কে চাইছে জন্মদিনের আগের দিন, তার মানে 11 তারিখ। ওকে, আচ্ছা এবার দেখেন 33 নাম্বার। আচ্ছা 33 নম্বরে কি বলছে? 33 নম্বরে বলছে আগামী পরশু রাজ্জাকের জন্মদিন, রাজ্জাকের জন্মদিন, পরের সপ্তাহের সেই দিনে একটি উৎসব, তার মানে আগামী পরশু। তাহলে আজকে যদি বর্তমান কি বার বা কোন তারিখ আমি কিছুই জানি না, আজকে থেকে আগামী পরশু দিন রাজ্জাকের জন্মদিন, আর পরের সপ্তাহে ওই একই দিনে, তার মানে রাজ্জাকের জন্মদিন যেই দিনে, মানে এই যে পরশু দিন, এই পরশু দিনের মানে এই দিনেই ঠিক পরের সপ্তাহে, মানে একই দিনে কিন্তু পরের সপ্তাহে সেদিন একটি উৎসব, তার মানে একটা উৎসব আছে রাজ্জাকের জন্মদিন, এই যে আগামী পরশু দিন একটা উৎসব আছে, এই পরশু দিন না, এই যে পরশু দিন যে বার ঠিক তার পরের সপ্তাহে ওই দিনই, ঠিক আছে। আচ্ছা হলে আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার? তাহলে আজকে রবিবার, তাহলে আমাদের বর্তমান সময় কি দিয়ে আছে? আজকে, যে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট, এই পিতে প্রেজেন্ট, এটা কি রবিবার, দেখেন মনোযোগ দেন। তাহলে আজকে রবিবার, আর অঙ্কে বলা আছে রাজ্জাকের জন্মদিন হলো পরশুদিন, তাহলে পরশুদিন এটা হলো আগামীকাল, আর এটা হলো আগামী পরশুদিন, তাহলে আজকে যদি রবিবার হয় তাহলে এটা সোমবার আর এটা মঙ্গলবার, তার মানে আমরা বুঝে গেলাম যে রাজ্জাকের জন্মদিন যেহেতু আগামী পরশুদিন, তাহলে আজকে মানে যে প্রেজেন্ট যেহেতু রবিবার, তাহলে আগামী পরশুদিন হচ্ছে মঙ্গলবার, আর আগামী পরশুদিন যেহেতু রাজ্জাকের জন্মদিন, তার মানে মঙ্গলবারে রাজ্জাকের জন্মদিন, বোঝা গেছে সেটা। তাহলে মানে পরের সপ্তাহে ঠিক এই দিনে একটা উৎসব, তাহলে উৎসবের দিনও মঙ্গলবার, এই সপ্তাহে না হোক ওই অন্য সপ্তাহে হোক, উৎসবের দিনও মঙ্গলবার। এখন আমাকে কি বলছে উৎসবের পরের দিন কি বার? তাহলে উৎসবের দিন যদি মঙ্গলবার হয় তাহলে উৎসবের পরের দিন মানে মঙ্গলবারের পরের দিন, হ্যাঁ, উৎসবের পরের দিন বুধবারটা, বুঝছেন? পরের দিন সবসময় মাথায় রাখবেন যে প্রেজেন্ট যে জায়গাটা ওখান থেকে আমাকে মুভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা পরের দিন কি করতে? বুধবার, প্রেজেন্ট জায়গা থেকে মুভ করতে হবে আগে পিছে, হ্যাঁ। আচ্ছা বুধবার। আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্ন, এটা কত নাম্বার? 33 গেল, এবার 34 নাম্বার। 34 আচ্ছা 34 নাম্বারে কি বলছে দেখেন, 2019 সালের 5 জানুয়ারি শনিবার হলে, 2019 সালের 5 জানুয়ারি শনিবার হলে ওই সালের 14 ডিসেম্বর কি বার? দেখেন এটা 5 জানুয়ারি আর এটা হচ্ছে 14 ডিসেম্বর। আচ্ছা 2019 সালের 5 জানুয়ারি, দেখেন 2019 সালের 5 জানুয়ারি এটা কি বার দেওয়া আছে? এটা দেওয়া আছে শনিবার, 2019 সালের 5 জানুয়ারি শনিবার। আচ্ছা আমাদের নির্ণয় করতে হচ্ছে 19 সালের 14 ডিসেম্বর কি বার? আচ্ছা 14 ডিসেম্বর। দেখেন আমরা সবাই জানি, মনোযোগ দেন, এই 2019 সাল কি লিপ ইয়ার? না, এই 2019 সাল কিন্তু লিপ ইয়ার না। যেহেতু 2019 সাল লিপ ইয়ার না, তাহলে এই 2019 সালের 1 জানুয়ারি যা হবে 31 ডিসেম্বর তাই হবে, এটা কিন্তু আমরা জানি। একটু আমরা কিন্তু পড়ছি গতকাল যে কোন একটা সাল যদি লিপ ইয়ার না হয় তাহলে তার শুরু হয় যে বার দিয়ে, শেষও হয় মানে 31 ডিসেম্বর সেই বার হয়। তাহলে আমার তো 14 ডিসেম্বর চাইছে, 31 ডিসেম্বর না চাক, কিন্তু 14 ডিসেম্বর যেহেতু চাইছে, তাহলে আমি যদি কোনোভাবে 31 ডিসেম্বরের বারটা জানতে পারি, সেখান থেকেই তো আমি চলে আসতে পারবো না? আচ্ছা তাহলে আমাকে প্রথমে 31 ডিসেম্বরটা বের করবো। তার জন্য কি করা দরকার? 1 জানুয়ারি কি বার ছিল সেটা বের করা দরকার। আমরা সবাই জানি 1 তারিখ, 8 তারিখ, তারপর 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, এগুলো সব একই বার হয়। তাহলে এটা 5 জানুয়ারি, তাহলে এর থেকে 3 দিন আগে যান, 5 জানুয়ারি যদি শনিবার হয় তাহলে
আমি 8 জানুয়ারি কি বার ভাই রে, 1 জানুয়ারি যা 8 জানুয়ারি তাই, আমার পিছনে আসার চেয়ে সামনে যাওয়া ভালো, আমার কথা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা তাহলে 5 জানুয়ারি যদি শনিবার হয় তাহলে 5-এর সাথে কত যোগ করলে 3, 8 হচ্ছে, 8 জানুয়ারি 3 দিন, তাহলে আমি 5-এর সাথে 3 দিন যোগ করে দিব, তাহলে 5 সাথে 3 দিন যোগ করে আমি 8 তারিখে যাব, তাহলে 5-এর সাথে 5 হলো শনিবার, তাহলে 6 তারিখ রবিবার, 7 তারিখ সোমবার, 8 তারিখ মঙ্গলবার, তার মানে 8 জানুয়ারি মঙ্গলবার। এর থেকে আমরা বুঝে গেছি 8 জানুয়ারি মঙ্গলবার মানে 1 জানুয়ারি মঙ্গলবার, 1 জানুয়ারি মঙ্গলবার মানে 31 ডিসেম্বর মঙ্গলবার, এটা তো বুঝতে পারছেন? মঙ্গলবার 31 ডিসেম্বর মঙ্গলবার, ভাইয়া 31 ডিসেম্বর যদি মঙ্গলবার হয় আমি 29 ডিসেম্বরে চলে আসি তো, কারণ 29 তারিখ 22 তারিখ 15 তারিখ এগুলো সব একই বার, এই জন্য হ্যাঁ। তাহলে 31 তারিখ থেকে আমি 29 তারিখে আসি, তাহলে দুদিন আগে আসতে হবে। তাহলে 31 তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে 30 তারিখ নিশ্চয়ই মঙ্গলবার আগে সোমবার, হ্যাঁ। তাহলে 29 তারিখ নিশ্চয়ই সোমবারের আগে রবিবার, তার মানে বুঝতে পারছেন -2 = 29 ডিসেম্বর কিবার রবিবার। আচ্ছা ভাইয়া 29 ডিসেম্বর রবিবার, এ থেকে আমি বলতে পারি যে 15 ডিসেম্বর রবিবার, 15 ডিসেম্বর রবিবার। কেন? কারণ আমরা সবাই জানি 29, 22, 15, 8 এগুলো একই তারিখ, তাহলে 15 ডিসেম্বর রবিবার। আমি তো 14 ডিসেম্বর আসবো, তাহলে 15 ডিসেম্বর যদি রবিবার হয় তাহলে 14 ডিসেম্বর কি হবে ভাইয়া? 14 ডিসেম্বর রবিবারই হবে, তাহলে 14 ডিসেম্বর রবিবার। বোঝা গেছে বিষয়টা? শনিবার, রবিবারের আগে একদিন আগে আসতে হবে, 15 ডিসেম্বর রবিবার, তাহলে 14 ডিসেম্বর একদিন আগে আসতে হবে, তাহলে শনিবার। শনিবার ক্লিয়ার বিষয়টা? জি শনিবার একদম সিম্পল ভাই। শুনেন আমি আগে বলি, এখানে বেশি পেঁচানোর দরকার নাই, আপনি আগে বোঝেন যে 14 ডিসেম্বর আমাকে বের করতে হবে। তাহলে আমি তো জানি যে 5 জানুয়ারি রেফারেন্স হিসেবে দেওয়া আছে, তাই 5 জানুয়ারি যদি রেফারেন্স হিসেবে দেওয়া থাকে তাহলে আমি তো জানি যে 1 জানুয়ারি যা হবে 31 ডিসেম্বর তাই হবে, 31 ডিসেম্বর পেয়ে যাওয়া মানেই তো 14 ডিসেম্বরের কাছে চলে যাওয়া, ঠিক আছে না? একটু টেকনিক্যালি আগাতে হবে, বুঝে দিচ্ছি। তাহলে শনিবার, উত্তর হচ্ছে শনিবার। জি আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 34 পরে 35, কোশ্চেন নাম্বার 35। আগামী পরশুদিন, যদি আগামী পরশুদিন শুক্রবার হয় তাহলে গতকাল কি বার ছিল? আগামী পরশুদিন শুক্রবার। এই ধরনের প্রশ্ন, আবার বলছি এই ধরনের প্রশ্নে আপনি সবসময় মাথায় রাখবেন প্রেজেন্ট অবস্থা থেকে আপনি মুভ করবেন। আগেরগুলো কিন্তু দেখাইছি যে আগামী 7 তারিখে 12 দিন আগে রাজ্জাক বলেছিল তার জন্মদিনের কথা। প্রেজেন্ট সিচুয়েশন থেকে আমি কি করবো? আগামী মুভ করবো, সেটা ভবিষ্যতেও যেতে পারি, সেটা আমি অতীতেও যেতে পারি। সেটা ডিপেন্ড করবে কিসের উপর? সেটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপর, যে কোয়েশ্চেনে কি বলছে, যে আগামী বলছে নাকি গত বলছে। হ্যাঁ আচ্ছা এখানে কি বলছে? মিঙ্গল, মিঙ্গল কি ভাই? তাহলে যদি আগামী পরশুদিন শুক্রবার হয় তাহলে গতকাল কি বার ছিল? আগামী পরশুদিন শুক্রবার, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট, মনোযোগ দেন, এটা প্রেজেন্ট। এই প্রেজেন্ট থেকে মুভ করব, তাহলে আগামী পরশুদিন রেফারেন্স হিসেবে দেওয়া আছে আগামী পরশুদিন, তাহলে প্রেজেন্ট যদি এটা হয়, এটা হলো আগামীকাল, এটা হলো আগামী পরশুদিন। এই আগামী পরশুদিন কি বার দেওয়া আছে? এই আগামী পরশুদিন দেওয়া আছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবার। তাহলে আগামী পরশুদিন এটা যদি শুক্রবার হয় তাহলে নিশ্চয়ই এটা বৃহস্পতিবার, তাহলে এটা নিশ্চয়ই বুধবার, তার মানে প্রেজেন্ট দিনটা বুধবার। এটা আমরা মানে রেফারেন্স হিসেবে যে আগামী পরশুদিন আছে, সেই আগামী পরশুদিন থেকে আজকে কি বার সেটা বের করে ফেললাম। কেন সেটা বের করলাম? কারণ প্রেজেন্ট না জানলে আমি কি করে বলবো যে গতকাল কি বার ছিল? অনেকে চাইছে গতকাল কি বার ছিল, তাহলে আজকের দিন জানলেই তো আমি বুঝবো গতকাল কি বার ছিল। তাহলে গতবার ছিল ভাইয়া, বোঝা গেছে বিষয়টা? তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কি করবো? এই ধরনের প্রশ্ন আমরা সবসময় প্রেজেন্ট থেকে মুভ করবো। আবার বলছি আজকে কিন্তু আমি প্রথম থেকে যেটা শুরু করছি সেটা প্রেজেন্ট থেকে মুভ করবো। তাহলে এবার যাচ্ছি 36 নাম্বার। চিত্র আঁকায় করলে ভুল হবে না, যাদের একটু মানে সমস্যা হয় আমার মতো তারা চিত্র আঁকায় করতে পারে। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কি বার ছিল? আগামী পরশুর পরের দিন, মাথায় বেশি টেনশন নেবেন না, মাথায় প্রথমে আপনি প্রেজেন্ট আঁকায় ফেলেন। প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট, এই প্রেজেন্ট থেকে আমি যাবো আগামী পরশু, ভবিষ্যৎ। এটা আগামীকাল, এটা পরশুদিন, আগামী পরশুর পরের দিন হলে এটা এটা দেওয়া আছে রবিবার, রেফারেন্স হিসেবে এই দিনটা দেওয়া আছে রবিবার, তাহলে এটা নিশ্চয়ই শনি, তাহলে এটা নিশ্চয়ই কি শুক্র, এগুলো না লিখলে হবে, তাহলে এটা নিশ্চয়ই বৃহস্পতিবার, তার মানে আজকে বৃহস্পতিবার। তাহলে প্রেজেন্ট আজকে কি বার সেটা আমরা বের করে ফেললাম। এবার কি বলছে? তাহলে গতকালের আগের দিন কি বার? তাহলে এটা হলো গতকাল, আর এইটা হলো গতকালের আগের দিন, আমাদের এটা বের করতে বলছে। এটা আজকে যদি বৃহস্পতিবার তাহলে এটা বুধবার, এটা মঙ্গলবার, ভাইয়া এটা মঙ্গলবার।
এই চিত্র আঁকালে কোনো টেনশন হবে না, বেশি মাথার উপর চাপ পড়বে না। বুঝতে পারছেন সবাই? এই চিত্রটা আঁকালে প্রেজেন্ট প্রথমে আঁকাবেন কি প্রেজেন্ট থেকে আগায় ভবিষ্যতে যাবেন বা অতীতে যাবেন, যেভাবে রেফারেন্স দেওয়া থাকবে, তারপর সেখান থেকে অন্য জায়গায় চলে যাবেন। হ্যাঁ, পানি বিরতি দিলাম 10 সেকেন্ড 20 সেকেন্ড। আচ্ছা দেখেন এখানে বলছে কি, কত নম্বর এটা? 37 নম্বর। 37 নম্বর বলছে গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। তার মানে ইনফরমেশন কি আছে গত পরশুদিনের। তাহলে গত পরশুদিনকে কি করব? তাহলে প্রেজেন্ট থেকে গত পরশুদিন, গত মানে অতীতে, তাহলে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটা হলো গতকাল, আর এটা হচ্ছে গত পরশুদিন। এটা কিন্তু গত পরশুদিন। এই গত পরশুদিনের রেফারেন্সটা দেওয়া আছে। গত পরশুদিনের এই দিনটার নাম হচ্ছে, গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। তাহলে সোমবারের 2 দিন পর কোন দিন? সোমবারের 2 দিন পর হচ্ছে মঙ্গলবার, বুধবার। সোমবারের 2 দিন পর, এটা যদি সোমবার হয়, মনোযোগ দেন, সোমবার হয়, সোমবারের 2 দিন পর মানে কি? এটা সোমবার, এটা হলো পরের দিন। এই দিনটার কথা বলছি কিন্তু, সোমবারের 2 দিন পরের দিবস। সোমবারের 2 দিন পর, 2 দিন পর মানে সোমবার, আর এই দিন হচ্ছে 2 দিন। এই 2 দিন পর অনেকে আমি কিন্তু এটা আগেও বুঝাইছি। 2 দিন পর মানে কি? যেটা রেফারেন্স হিসেবে দেওয়া আছে সেখান থেকে 2 দিন মানে কি? ওইটা সহ 2 দিন। হ্যাঁ, আচ্ছা। তাহলে সোমবারের 2 দিন পরে কি বার বলেন? সোমবারের 2 দিন পরের দিবসের নাম কি? মঙ্গলবার, বুধবার। তাহলে সোমবারের 2 দিন পরের দিবসের নাম হচ্ছে বুধবার। তো অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে আগামী পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। তাহলে এই যে আগামী পরশুদিন, এইটার নাম হচ্ছে, এই দিনটা হলো সোমবার। সরাসরি বলছে না যে বুধবার, বলছে সোমবারের 2 দিন পরের দিবস যা, সেইটাই হলো আগামী পরশুদিন। তার মানে আগামী পরশুদিন হচ্ছে বুধবার ছিল, বুধবার। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? তবে আজ কি বার? এই যে বুধবার পেয়ে গেছে, আজকে কি বার? তাহলে এখন এটা তো গত, তাহলে এখান থেকে এদিকে যাবো। তাহলে এটা যদি বুধবার হয়, তাহলে এটা বৃহস্পতিবার, তাহলে এটা কি শুক্রবার। ভুল কোথায় হতে পারে? ভুল এই যে এখানে হতে পারে যে সোমবারের 2 দিন পর, তাহলে এটা মানে সোমবারের 2 দিন পর মানে সোমবারের 2 দিন পর মানে মঙ্গলবার, বুধবার। কি হবে? ইলেকট্রিসিটি চলে গেল না? আলো কম হচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি, মানে এই আগামী পরশুদিন, গত পরশুদিন ছিল হচ্ছে সোমবারের 2 দিন পরের দিবস। মানে সোমবারের 2 দিন পর যে বার হয়, গত পরশুদিন তো সেই বার। তাহলে সোমবারের 2 দিন পর মানে তো বুধবার। তাহলে এই গত পরশুদিনের বার হচ্ছে বুধবার। এবার হচ্ছে আজকে কি বার? তাহলে এখান থেকে আমি বুধবার, বৃহস্পতি, শুক্রবার। আশা করি বুঝছেন। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 38 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 38। কেন? আচ্ছা, 38 নাম্বার দেখেন। বুঝি নাই, কি বুঝলি? আচ্ছা, 38 নম্বরে কি বলছে? আগামীকালের 3 দিন পরের দিন হলো 15 জুন। মনোযোগ দেন, আগামীকালের 3 দিন পরের দিন হলো 15 জুন। আগামীকাল শুক্রবার হলে ওই মাসের শেষ দিন কি বার হবে? বোঝার চেষ্টা করেন। এটা প্রেজেন্ট। প্রেজেন্ট থেকে কি বলছে? আগামীকালের 3 দিন পর। তাহলে এটা হলো আগামীকাল, এইটা 3 দিন পর। এটা 3 দিন পর মানে কিন্তু এই যে দেখেন, এটা 3 দিন পর। তার 3 দিন, এটার যে 3 দিন পরে যাব আমি, এই 3 দিনটা কোন দিন? এই দিন সহ 3 দিন। তাহলে এই একদিন, এই একদিন, এই একদিন। তাহলে আগামীকালের 3 দিন পর মানে হলো এটা আজকে, এটা হলো প্রেজেন্ট মানে আজকের দিন, এটা আগামীকাল, আর এটা 3 দিন পর মানে যে একদিন, 2 দিন, 3 দিন। এই 3 দিন পর মানে এইটার কথা বলা আছে। বুঝছেন কি আমার কথাটা?
তাহলে এই যে 15ই জুন যে বলছে, এই 15ই জুন বিষয়টা হলো এই দিনটার কথা বলছে, এটা হলো 15 জুন। আগামীকালের 3 দিন পর, আমি কিন্তু ক্লাসে বোঝাইছি আগামীকালের 3 দিন পর মানে হচ্ছে যে 3 দিন পরের কথা বলছে সেই 3 দিন এই আগামীকাল সহ 3 দিন, তাহলে এই 1 দিন 2 দিন 3 দিন পর হচ্ছে 15 জুন, তাহলে এটা হলো 15 জুন। এবার কি বলছে, আগামীকাল শুক্রবার। এবার বলছে আগামীকাল শুক্রবার হলে, মানে এই যে এটা শুক্রবার দেওয়া আছে, শুক্রবার হলে এই মাসটার, যে মাসের কথা বলছে এই মাসের শেষ দিন কি বার? আচ্ছা, এই মাসের শেষ দিন কি বার? এই মাসের শেষ দিন। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে আগে দেখি 15 দিন কি বার দেখে নি। তাহলে শুক্রবার হলে শনি রবি সোম, তার মানে 15 দিন সোমবার, এটা বুঝছেন? 15 দিন সোমবার, 15 তারিখ যা হয় 29 তারিখ তাই হয়, তাহলে এটাও সোমবার। বোঝা গেল? ওই মাসের শেষ দিন। এখন এই জুন মাসটা কি 30 না 31 দিনে? হ্যাঁ, জুন মাস 30 দিন। জুন মাস 30 দিনে না, জি 30 দিনে হওয়ার কথা। তাহলে জুন হচ্ছে 30 দিনে, জুন মাস 30 দিনে। তাহলে 29 তারিখ সোমবার, তা 30 দিন মানে তো 30 তারিখ, তাই না? তাহলে 30 তারিখ কি বার? মঙ্গলবার। তার মানে 30 তারিখ মানে এই মাসের শেষ দিন হচ্ছে মঙ্গলবার। বোঝা গেছে বিষয়টা? জি, মঙ্গলবার। খুবই সহজ, খুবই সহজ। শুধু আমি আগে বলছি আপনাকে, যেটা মানে অ্যাপ্রোচ করতে হবে কোন জায়গা থেকে, সবসময় অ্যাপ্রোচ করতে হবে আপনাকে প্রেজেন্ট থেকে। হ্যাঁ, প্রেজেন্ট থেকে আপনি আগে যাবেন, এদিকেও যেতে পারেন পেছনেও যেতে পারেন, এটা ডিপেন্ড করবে প্রশ্নে কি ভবিষ্যতের ইনফরমেশন দেওয়া আছে নাকি অতীতের ইনফরমেশন দেওয়া আছে তার উপর। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 38 এর পর 39। উনচল্লিশ নাম্বার কি বলছে দেখেন, 39 নাম্বারে বলছে যে কোন মাসের 5 তারিখ পড়েছে সোমবারের 2 দিন পর। কোন মাসের 5 তারিখ পড়েছে সোমবারের 2 দিন পর, মানে ভাইয়া সোমবারের 2 দিন পর যে বার 5 তারিখ হলো সেই বার। আগের প্রশ্নে যে একজন সাবরিনা রহমান আপু আপনি প্রশ্ন করেছিলেন, যেখানে বোঝেননি, আপনি যে জায়গাতে বোঝেননি একটু খেয়াল করেন প্লিজ। কোন মাসের 5 তারিখ পড়েছে সোমবারের 2 দিন পর, মানে সোমবারের 2 দিন পর যে বারটা হবে 5 তারিখটা সেই বার। সোমবারের 2 দিন পর কি বার? সোমবারের 2 দিন পর মানে তো সোমবার মঙ্গল বাদ দিয়ে, সোমবারের 2 দিন পর মানে হলো সোমবার আর তার পরের দিন, এই 2 দিন বাদ দিয়ে পরের দিন। হ্যাঁ, সোমবার সহ। হ্যাঁ, তাহলে সোমবারের 2 দিন পর মানে হচ্ছে বুধবার। আমার কথা কি বুঝছেন? সোমবারের 2 দিন পর মানে বুধবার কিন্তু। তাহলে সোমবারের 2 দিন পর বুধবার, তাহলে সোমবারের 2 দিন পর হচ্ছে বুধবার। পর ইজ ইকুয়াল টু বুধবার। তাহলে সোমবারের 2 দিন পর ইজ ইকুয়াল টু বুধবার। তাহলে আমাদের কি বলছে, কোন মাসের 5 তারিখ পড়েছে সোমবারের 2 দিন পর। তাহলে এই যে সোমবারের 2 দিন পর কয় তারিখ পড়েছে? 5 তারিখ, কারণ এটা হলো 5 তারিখ। তার মানে 5 তারিখটা বুধবার। ঠিক আছে, সরাসরি বলছে না যে 5 তারিখ বুধবার, মানে বের করে নিতে হচ্ছে যে 5 তারিখটা তাহলে কি বার। এখন অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে তাহলে সেই মাসের 19 তারিখের আগের দিন কি বার? 19 তারিখের আগের দিন, দেখেন 19 তারিখের আগের দিন মানে 18 তারিখ কি বার? 18 তারিখ কি বার, তাই না? তাহলে 18 তারিখ কি বার? এখন আমরা তো জানি যে কোন মাসের 5 তারিখ, যদি 5 তারিখ এইবার হলে আমি 5 তারিখ থেকে 7 দিন যোগ করেন, মনে দেখবেন 5 এর সাথে 7 দিন যোগ করেন, তাহলে 5 এর সাথে 7 দিন যোগ করলে কত হয়? 12, 12 এর সাথে 7 দিন যোগ করলে কত হয়? 19। তার মানে 5 তারিখ যেবার হবে 7 দিন যোগ করে 12 তারিখ সেইবার, 19 তারিখও সেইবার। তার মানে 5 তারিখ কি বার? বুধবার। তাহলে 5 তারিখ বুধবার মানে বুঝে নিতে হবে 19 তারিখও বুধবার। 19 তারিখ বুধবার, কিন্তু আমাকে অঙ্কে নির্ণয় করতে বলছে 18 তারিখ কি বার। তাহলে 19 থেকে একদিন আগে আসেন, তাহলে বুধবার থেকে একদিন আগে আসলে মঙ্গলবার। কথা কি বোঝা গেছে? সবসময় যেমন 1 তারিখ থেকে প্রশ্ন বোঝা দরকার নেই। আমি দেখতে পাচ্ছি যে 5 এর সাথে আমি 7 যোগ করে তাড়াতাড়ি যাচ্ছে। বৃহস্পতিবার, কেমনে বৃহস্পতিবার বানাই দিলেন? স্বামী ইসরাত রেখা রাখা, কিভাবে বৃহস্পতিবার হয়? মন মানডে কেমনে হয়? 19 তারিখ মানডে। কিন্তু আমাদের শোনেন, আমার কথা বোঝার চেষ্টা করেন। অঙ্কে বলছে যে সোমবারের কোন মাসের 5 তারিখ হচ্ছে সোমবারের 2 দিন পরের দিবস, মানে সোমবারের 2 দিন পর কি বার? বুধবার। ওইটাই 5 তারিখ। তাহলে 5 তারিখ হচ্ছে, সরাসরি বলছে না যে কোন মাসের 5 তারিখ বুধবার, বলছে কোন মাসের 5 তারিখ হচ্ছে, কোন মাসের 5 কি চাইছে আমাদের অঙ্কে, কি চাইছে?
আগের দিন কি বার? সে আগের দিন ভাই, আগের দিন তো পরের দিন আগের দিন তো মঙ্গলবার। জি, আগের দিন মঙ্গলবার। বুঝছেন তো বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আমাদেরকে উত্তর দিয়েছি, তেমন বুঝছেন। আচ্ছা, এবার 40 নম্বরে চলে যাচ্ছি, শেষ প্রশ্ন, এই দিন তারিখের শেষ প্রশ্ন, ঠিক আছে? 40। আচ্ছা, আমি আপনাদের টানা 3 দিন ক্লাস দিতে যাচ্ছি, মেন্টাল অ্যাবিলিটির টানা 3টা ক্লাস দিতে যাচ্ছি, কাল, পরশু এবং তরশু। হ্যাঁ, এই 3 দিনে আমি হচ্ছে ওই আপনাদের চিত্র রিলেটেড, অর্থাৎ ত্রিভুজ গণনা, তারপর চতুর্ভুজ গণনা, কয়টা সরল রেখা আছে, এই টাইপের প্রশ্ন যেগুলো আসে, এটা শেষ করে দিতে যাচ্ছিলাম 3 দিন ক্লাস দিয়ে টানা। যদি করতে চাই সুফান, তাহলে আমি দিব, যেহেতু অনেকেই লাইভে আছেন, একটু জানলে আমার জন্য সুবিধা হতো। এই ক্লাসগুলো আমি রেগুলার দিব কিনা। 3 দিন ক্লাস দেবো, টানা 3 দিন ক্লাস দিলে এটা শেষ হয়ে যাবে, চিত্র রিলেটেড সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 40 নম্বর কি বলছে দেখেন, যদি গতকালের 3 দিন আগে রবিবার হয়ে থাকে, যদি গতকালের 3 দিন আগে রবিবার হয়ে থাকে, তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে গতকালের 3 দিন আগে রবিবার, তাহলে এই যে গতকালের 3 দিন আগে রবিবার, তাহলে আগে প্রেজেন্ট থেকে আগে শুরু করি। তাহলে প্রেজেন্ট, এটা গতকাল, এখন এই গতকালের 3 দিন আগে, গতকালের 3 দিন আগে, এটা গতকাল, এটা তার আগের দিন, এটা তার আগের দিন, তাহলে গতকালের 3 দিন আগের দিন মানে কিন্তু এই গতকালের 3 দিন আগে মানে বুঝছেন, এই গতকাল সহ 3 দিন, তাহলে এইটা, এইটা এবং এইটা, এই 3 দিন এই আগের দিন, এইটা বলা আছে, এই দিনটার কথা বলা আছে কিবার? গতকালের 3 দিন আগের দিন রবিবার, তার মানে এই যে এই দিনটার নাম দেওয়া আছে রবিবার। বোঝার চেষ্টা করেন, অনেকে এই জায়গাতে ভুল করে ফেলে যে গতকালের 3 দিন আগে, এই 3 দিন কি গতকাল সহ নাকি গতকাল বাদ দিয়ে? ভাইরে, গতকাল সহ 3 দিন, সেই 3 দিন আগের দিন রবিবার। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে রবিবার, এখন কি বলছে? এখন আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে? তাহলে এটা প্রেজেন্ট মানে আজকে, তাহলে আগামীকাল মানে এইটা, এইটার 2 দিন পর, তাহলে আগামীকালের 2 দিন পর, তাহলে এই 2 দিন মানে আগামীকাল সহ 2 দিন, তার মানে এই দিন আর এই দিনের এই পরের দিন, এইটা কি বার? ওকে ফাইন, এটা রবি, সোম, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। বাস, কি সুন্দর দেখছেন, আমরা আবার রবিবার। একদম সিম্পল। যখন আপনি এটা টানবেন, মানে মানে সরল রেখা টেনে প্রেজেন্ট দিয়ে পূর্বে বা অতীতে যাই আপনি করবেন, খুব সহজ, তাড়াতাড়ি হবে, ভুল হওয়ার পসিবিলিটি একদম 0%। কিন্তু শুধু এই জিনিসটা বুঝতে হবে যে এই যে, আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে যে আগামীকালের, আগামীকালের কি, আগামীকালের সরি গতকালের 3 দিন আগের দিন রবিবার। এখন এই 3 দিন যে গতকালটা সহ 3 দিন, এটা আবশ্যক হবে না। আমি ক্লাসে বারে বারে বলছি যে গতকালের 3 দিন আগে মানে যে 3 দিনের কথা বলা হচ্ছে, সেই 3 দিন হচ্ছে গতকাল এবং এই 2 দিন, এই 3 দিনের আগের দিন। আপনি যদি মনে করেন গতকালের 3 দিন আগে মানে এই 3 দিনের আগের দিন, ভুল। এই জায়গাটা কিন্তু সতর্ক হন। ওকে, ভালো থাকবেন সবাই। এখন আমরা শুরু করছি যে অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এ আমাদের কিছু প্রশ্ন বাকি ছিল, মনে আছে? সেই জিনিসটা আগে এখন সলভ করব। আচ্ছা, তাহলে অর্ডার এন্ড র‍্যাঙ্কিং, অর্ডার এন্ড র‍্যাঙ্কিং, আচ্ছা, অর্ডার এন্ড র‍্যাঙ্কিং আপনাদের একটু বলে নিই। এই যে আমি আপনাদের দেখাইছিলাম যে এ বি এর চেয়ে বড়, এ বি এর চেয়ে মোটা, বি সি এর চেয়ে মোটা, এরকম ছিল না? এরকম ছিল না? হ্যাঁ। আচ্ছা, এরকম ধরনের যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো আমি কিছু সলভ করিয়েছি, এবং আপনারা আপনাদেরকে খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি বইটা কিনতে বলছিলাম, ওই বইয়ের 45 নম্বর পেজে, হ্যাঁ 45 নম্বর পেজের আশেপাশে দেখবেন অনেক প্রশ্ন সলভ দেওয়া আছে, মানে বিগত সালের যে প্রশ্নগুলো, হ্যাঁ ওই প্রশ্নগুলো একটু সলভ করে নিজ দায়িত্বে, মানে আমি যা করাইছি ওখানে দেখবেন। আমি বলছিলাম কি, যদি সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কি বলছিলাম যে এরকম সিরিয়ালি লিখে দেখতে হয়। সবচেয়ে বড় নির্ণয় করতে বললে দেখতে হবে কি, এই ছোট পাশে যে একবারও আসেনি সে, আর সবচেয়ে ছোট নির্ণয় করতে হলে কি দেখতে হবে, এই বড় পাশে যে একবারও আসেনি সে। এগুলো কিন্তু আমি বোঝাইছিলাম, একটু নিজ দায়িত্ব করবেন। প্রবলেম হলে তো আমি আছি, প্রবলেম হবে না, কারণ আমি যেগুলো করাইছি ওখানে সেই টাইপের গুলাই দেওয়া আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার দেখেন কত নাম্বার থেকে করাবো অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর। হ্যাঁ স্যার, দিন জন্য ভালো থাকতেছি, এখন নতুন ক্লাস শুরু আবার। আচ্ছা, এটা আমি করিয়েছিলাম হচ্ছে আপনাদেরকে 19 না? আচ্ছা, 19 নাম্বার করাইনি, 18 নাম্বার পর্যন্ত করিয়েছিলাম। তো আমি আবার শুরু করছি, একটা অঙ্ক শুধু দেখাবো, সেটা হচ্ছে 14 নাম্বার অঙ্কটা দেখায় শুরু করবো। জি, 14 নাম্বার দেখায়,
তারপর শুরু করবো। আমি জানি 14 করাইছি, তারপর আরেকবার জাস্ট একটু আলোচনার জন্য। মানে দেখেন একটি সারিতে রাকিবের অবস্থান, আচ্ছা একটি সারিতে রাকিবের অবস্থান বাম প্রান্ত থেকে 17তম এবং ডান প্রান্ত থেকে 26তম। সারিতে মোট কতজন লোক আছে? এরপরে যে কথাটা লেখা আছে যে অহং 42 জন, মানে ওটার উত্তর মনে হয় 42 জন, বুঝছেন? ওটা 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 কিন্তু অঙ্কের কোনো পার্ট না, উত্তরের পার্ট হতে পারে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি বলছে, এই অঙ্কটা করাইছি, তারপর আমি আরেকবার বলছি শুধু সূত্রটা দেখানোর জন্য, কারণ এই সূত্রটা আজকে বারে বারে লাগবে। হ্যাঁ, একটা সারিতে রাকিবের অবস্থান বাম প্রান্ত থেকে 17, তাহলে এটা একটা সারি, এটা কি লেফট না? এটা লেফট সাইড, এটা রাইট সাইড। এই লেফট সাইড থেকে রাকিব, রাকিব নামে একটা ছেলে এখানে কোথাও দাঁড়ায় আছে। এই লেফট সাইড থেকে রাকিবের অবস্থান দেখেন, এই লেফট সাইড থেকে রাকিবের অবস্থান, এই যে এই পাশ থেকে রাকিব, এই রাকিবের অবস্থান 17তম। আর এই পাশ থেকে যদি গুণে আসে তাহলে এই রাকিবের অবস্থানই 26তম। তাহলে এই সারিতে মোট কতজন লোক আছে আমরা জানি। আচ্ছা তাহলে এই সারিতে টোটাল কতজন লোক আছে আমরা সেটা বের করছি, এবং প্রত্যেকটা সূত্রে ম্যাক্সিমাম সূত্রে কিন্তু টোটাল লোক সংখ্যা বের করার সূত্র, কিন্তু সূত্রগুলো এক একটা এক এক রকম হবে কিন্তু। হ্যাঁ, কিন্তু টোটাল বের করবো। তাহলে দেখেন তো, আমি যদি এই লেফট পাশ থেকে নিশ্চয়ই এই রাকিব 17তম, এদিকে তাকান 17তম, মানে এই রাকিবের আগে আরো 16 জন আছে। তাহলে এই পাশ থেকে রাকিবকে পাচ্ছি, তাহলে রাকিব সহ এই পাশ থেকে মোট কতজন? 17 জন, রাকিব সহ 17 জন। আচ্ছা এই পাশ থেকে এটা রাকিব যেহেতু এই পাশ থেকে 26তম, এই যে রাইট পাশ থেকে 26তম, তাহলে রাকিবের আগে এই পাশে আরো 25 জন আছে। তাহলে এই পাশ দিয়ে যদি আমি গুণে যাই তাহলে রাকিব সহ এই পাশ থেকে মোট কতজন লোক আছে? 26 জন। তাহলে এই লাইনে কত টোটাল কতজন? টোটাল আমি টি ও টিএল টোটাল ইজ ইকুয়াল টু এই লেফট পাশ থেকে যদি আমি এই লেফট পাশ থেকে কত লেফট, এই যে লেফট, এই লেফট পাশ থেকে যতজন আছে তাদেরকে যোগ করলাম, এবার রাইট পাশ থেকে যতজন আছে তাকে আর দ্বারা প্রকাশ করলাম। এবার তাকান, এই যে রাকিব যে ব্যক্তি, রাকিবের অবস্থান লেফট থেকে কত? 17, আর এই পাশ থেকে রাকিবের অবস্থান কত? 26। দেখেন এই যে আমি 17 আর 26 যোগ করছি এই টোটাল যে স্টুডেন্ট আছে তাদেরকে বের করার জন্য, এর মধ্যে রাকিব কিন্তু দুইবার আসছে। এই 17 জনের মধ্যে রাকিব আছে না? আবার এই 26 জনের মধ্যে রাকিব আছে, কিন্তু রাকিব লোকটা তো একজন। তাহলে আমরা কি করব? এখান থেকে 1 মাইনাস করতে হবে, না হলে হবে না, কারণ টোটাল লোক সংখ্যা আমি বের করতে চাচ্ছি। তাহলে -1। তাহলে এই সূত্র হলো, যখন আমি টোটাল লোক সংখ্যা বের করব, কোন একটা পার্টিকুলার একজন ব্যক্তির অবস্থান এখানে দেওয়া থাকবে, তাহলে টোটাল লোক যখন বের করব তখন আমি কি করব? লেফট প্লাস রাইট -1। এই -1 দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া, লেফট পাশ দিয়ে আমি যত যাদেরকে গুনছি রাকিব সহ সেখানে রাকিব আছে, আবার এই রাইট পাশ দিয়ে আমি যাদেরকে গুনছি সেখানেও কিন্তু রাকিব আছে। তাহলে এখানে মোট কতজন আছে? প্রত্যেককে এখানে যারা আছে তাদেরকে কিন্তু লেফট আর রাইট এই এদের মধ্যে কিন্তু গণনা হয়ে গেছে একবার করে, কিন্তু রাকিবকে দুইবার গণনা হয়েছে, কিন্তু রাকিব তো একজন লোক, এক বিয়োগ করব। তাহলে টোটাল জনসংখ্যা ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1। এটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? জি, এবার আমরা সলভ করা শুরু করব। বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে এখন। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের পরীক্ষায়, আবার বলছি বিসিএস পরীক্ষায় এখন, মানে আপনাদের যে পর্যন্ত পড়িয়েছি আগে পর্যন্ত ওইগুলাই বিসিএস পরীক্ষা আসছে, আর এখন যেগুলো করাচ্ছি সেগুলো সম্ভাব্য আসতে পারে, বা একটু এই টাইপের অঙ্কই বা এই নিয়মের অঙ্কই, কিন্তু একটু জটিল টাইপের বা একটু ক্রিটিক্যাল টাইপের কয়েকটা অঙ্ক আছে, একটু সলভ করার চেষ্টা করবেন, সমস্যা নেই। তাহলে আমি চলে যাচ্ছি 19 নাম্বার। আচ্ছা 19 নাম্বার কি বলছে? একটি সারিতে 60 জন শিক্ষার্থী আছে। আচ্ছা দেখেন, একটি সারিতে 60 জন শিক্ষার্থী আছে। বাম প্রান্ত থেকে মালিহার অবস্থান 20তম এবং ডান প্রান্ত থেকে সালেহার অবস্থান 15তম হলে মালিহা এবং সালেহার মাঝখানে কতজন শিক্ষার্থী আছে? খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে বুঝেন। যদিও এই অঙ্কটা সবচেয়ে সহজ, কিন্তু এর পরের যেটা আসবে এই টাইপেরই, তখন একটু ঝামেলা ফেস করবেন যদি এটা না বুঝেন। দেখেন একটি সারিতে 60 জন লোক আছে, তার মানে এখানে এই 60 জনকে, এটা টোটাল, তাহলে টোটাল ইজ ইকুয়াল টু, এই যে টোটাল ইজ কি দেওয়া আছে আগে বুঝতে হবে, টোটাল ইজ ইকুয়াল টু 60। টোটাল ইজ ইকুয়াল টু 60। আচ্ছা ওটা উত্তর 42 ছিল, জি। আর টোটাল ইজ ইকুয়াল টু 60। এবার কি বলছে? বাম প্রান্ত থেকে মালিহার অবস্থান 20তম। তার মানে এই যে সারি, এই যে সেই সারি, এই সারিতে মালিহা নামে একজন দাঁড়ায় আছে বাম প্রান্ত থেকে। দেখেন এই বাম প্রান্ত থেকে মালিহার অবস্থান, এই যে মালিহা, এটা হলো মালিহা।
এই মালিহার অবস্থান কত? বাম প্রান্ত থেকে মালিহার অবস্থান হচ্ছে 20তম, তাহলে এই যে মালিহা m = 20তম 20। এবার বলছে ডান প্রান্ত থেকে সালেহার অবস্থান 15তম, তাহলে এই ডান পাশ থেকে সালেহা নামে একজন, তার নাম হচ্ছে, তার অবস্থান হচ্ছে 15তম, মনোযোগ দেন। তাহলে সালেহা = 15। এখন বলছি মালিহা আর সালেহার মাঝখানে কতজন আছে? মালিহা এবং সালেহার মাঝখানে কতজন আছে? আচ্ছা, এখন এই মালিহা এবং সালেহার মাঝখানে আমি ধরে নিচ্ছি যে x জন লোক আছে। x জন, আমি ধরে নিচ্ছি যে এদের মাঝখানে কতজন আছে আমি জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি কতজন? x জন লোক আছে, ঠিক আছে? তাহলে এই টোটাল লোকজন আমি কিভাবে পাবো? দেখেন, মালিহার অবস্থান এই পাশ দিকে 20তম, এর মানে কি বোঝায় না মালিহা সহ এই পাশে 20 জন আছে। আবার সালেহার অবস্থান এই পাশ থেকে 15তম, তাহলে এই পাশ থেকে লোকজন কতজন? সালেহা সহ এই পাশে 15 জন আছে, তাহলে এই পাশে 15 জন, এই পাশে 20 জন, আর এই মাঝখানে এখানে দাঁড়ায় আছে x জন। তাহলে এই 20 জন, এই 15 জন আর এই x জন, এই সব মিলেই তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, বোঝা গেছে? তাহলে টোটাল কি, এটা কিন্তু লেফট পাশ দিয়ে, লেফট, এটা কি মালিহার অবস্থান কি বাম প্রান্ত থেকে না, তাহলে লেফট, তাহলে লেফট। সালেহার অবস্থান কি ডান প্রান্ত থেকে না, তাহলে প্লাস রাইট, প্লাস এই মিডল, এখানে লিখবেন মিডল, MIDDLE। এবার দেখেন তো কাউকে কি দুইবার গোনা হয়েছে? কাউকে কি দুইবার গোনা হয়েছে? না, কাউকে কিন্তু দুইবার গুনিনি। কেন? কারণ এই 20 জন তো, এই এটা তো মালিহা, এটা তো সালেহা, এদেরকে তো এই লেফট আর রাইট যখন যোগ করছি, দুইটা আলাদা পজিশন যোগ করছি, তার মানে এইটা আর এটা কিন্তু দুইবার কাউন্ট হয়নি, একবারই কাউন্ট হয়েছে, বুঝা গেছে? তাহলে টোটাল আছে 60 জন। তাহলে লেফট থেকে এই যে 20, রাইট থেকে কত 15, আর এই মিডলে আছে x জন, এটা বের করতে হবে মিডলে কত জন। তাহলে 60 = 20 আর 15 কত হয়? 35 প্লাস x, তাহলে x রেখে দেন, 35 বিয়োগ করেন, তাহলে x = 60 - 35, তার মানে হচ্ছে 25 জন। তার মানে কত? 25 জন। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন, একদম সিম্পল টাইপের। ওকে, তাহলে 25 জন। ক্লিয়ার বিষয়টা? তাহলে মালিহা এবং সালেহার মাঝখানে আছে 25 জন লোক। জি, তাহলে এবার আপনারা আমাকে 19 যেহেতু পারবেন, 20 নাম্বার অঙ্কটা আমাকে একটু করে দিবেন। বিশ নাম্বারটা করেন, কত আসে বলবেন? আচ্ছা, যারা উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি আপনাদের উত্তর দিতে বলেছি অন্য একটা কারণে, হ্যাঁ, অন্য একটা কারণে। সেই কারণটা হচ্ছে যে আগে যে অঙ্ক, এই যে অঙ্কটা করালাম আগে, আর এই অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। আমি ওটা কিন্তু আগে বোঝাইনি, ডিফারেন্সটা আগে বোঝালে আপনি বুঝতে পারতেন না যে ভুলটা হয়েছে, এখন এই বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, কি ভুল হয়েছে দেখেন, 19 নম্বর অঙ্কে আমি যাচ্ছি, 19 নম্বর অঙ্কে আগে যাচ্ছি। এই 20 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখেন, এই 20 নম্বর অঙ্কে মনোযোগ দেন, এই 20 নম্বর অঙ্কে টোটাল স্টুডেন্ট কত? টোটাল কতজন? টোটাল কতজন? টোটাল স্টুডেন্ট কিন্তু, মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দেন, টোটাল স্টুডেন্ট কিন্তু 15 জন। তাহলে আমাকে বলেন তো, একটু তাকান, এই লেফট পাশ থেকে দেখেন, লেফট পাশ থেকে কেউ 12তম, কে 12তম? দেখেন লেফট পাশ থেকে 12তম অবস্থানে আছে রাকিব, এই যে রাকিব হচ্ছে 12তম।
আর এই রাইট পাশ থেকে কার অবস্থান? সাকিব। সাকিব হচ্ছে 8তম। মিডিলে তো কেউ কতজন আছে জানি না, 1 জন। এখন প্রশ্ন হলো কমন সেন্স অ্যাপ্লাই করেন, কমন সেন্স অ্যাপ্লাই করেন। এই লেফট 12, এই 12 আর এই পাশে 8 জন, তাহলে এই পাশে 12 জন আর এই পাশে 12 জন আর এই পাশে 8 জন, এই 12 জন আর 8 জন মিলে হয়ে যায় 20 জন। আবার মাঝখানে তো কিছু লোক আছে, বোঝার চেষ্টা করেন। এখন আমার প্রশ্ন হলো টোটাল লোক যদি 15 হয় এই লাইনে, তাহলে এই লেফট আর রাইট মিলেই তো 20 জন হয়ে যাচ্ছে, তাই না? লেফট আর রাইট মিলেই তো 20 জন হয়ে যাচ্ছে। তার ঘটনাটা কি বোঝার চেষ্টা করেন। আর টোটাল এবার তাকান আগের অঙ্কে, আগের অঙ্কে টোটাল ছিল কতজন? 60 জন। লেফট পাশ থেকে মানিয়ার অবস্থান ছিল 20তম, রাইট পাশ থেকে সালেহার অবস্থান ছিল 35তম। তাহলে এই পাশে আছে 20 জন, এই পাশে আছে 25 জন, তাহলে 20 আর 15 জন, তাহলে যোগ করলে কতজন? 35 জন। এটা কিন্তু লজিক্যালি মানা যায় যে টোটাল যে আছে, মানে এই লাইনে টোটাল আছে 60 জন, তার ভিতরে এই পাশে 20 জন আছে, এই পাশে 15 জন আছে, 35 জন আছে। তাহলে এদের মাঝে কিছু লোক থাকতেই পারে, এদের মাঝে কিছু লোক থাকতে পারে। কিন্তু এই পাশে আছে 12 জন, এই পাশে আছে 8 জন, তার মানে এই 12 জন আর এই 8 জন মিলে 20 জন। তাহলে এদের মাঝে লোক, তাহলে টোটাল লোক হলো 15, তাই 20 জন হয়ে গেছে। ঘটনা কি? এর মানে কি? এর মানে হলো, মনোযোগ দেন, এর মানে হচ্ছে এই আগের অঙ্কটায় যে ঘটনা ঘটছে, এদের মাঝে লোক আছে, মানে এই যে মানিহা আর সালেহা এরা একে অপরকে ছাড়াই যায়নি। কিন্তু এই রাকিব আর সাকিব এরা আসলে, রাকিব এই পাশ দিয়ে, সাকিব এই পাশ দিয়ে এসে রাকিবকে ছাড়াই এখানে চলে আসছে, এখানে এসে 8ম। তাহলে এই ধরনের অঙ্ক 2 ধরনের, প্লিজ। জি জি জি, বোঝার চেষ্টা করেন, মানে ওভারল্যাপিং হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন এরকম একজন আরেকজনকে ছাড়াই চলে যাবে, আর কখন একজন আরেকজনকে ছাড়াই যাবে না? এই দুটো আমি কি করে বুঝবো, তাই না? এই জায়গাটা বুঝতে হবে কখন একজন আরেকজনকে ছাড়াই চলে গেছে আর কখন একজন আরেকজনকে ছাড়াই যাবে না, সেটা কি করে বুঝবো? সেটা বোঝার একটা উপায় আছে। মনোযোগ দেন, যদি মনোযোগ দেন প্লিজ, মানে লেফট প্লাস রাইট এই দুইটা যদি লেস দেন টোটাল সংখ্যা হয়, লেফট আর রাইট মিলে যদি টোটাল সংখ্যা চেয়ে কম হয়, তাহলে বুঝতে হবে যে এরা একজন আরেকজনকে ছাড়াই যায়নি, মানে এদের মাঝখানে, মানে এরা একজন এই পাশে আছে, একজন এই পাশে আছে, মাঝে লোক আছে। আর যখন দেখতে হবে যে লেফট আর রাইট এই দুইটা মিলেই টোটাল এর চেয়ে বেশি হয়ে গেছে, এই দুইটা মিলেই টোটাল এর চেয়ে বেশি হয়ে গেছে, তখন বুঝতে হবে আসলে বিষয়টা হলো এরকম যে রাকিব এই পাশ দিয়ে 12তম, হ্যাঁ, এই যে পাশ দিয়ে, আর সাকিব এই পাশ দিয়ে 8ম। সেই 8মটা হলো এই যে রাকিব এই পাশ দিয়ে 12তম, এই যে এখানে রাকিব 12তম আর সাকিব যে 8ম, এইখানে চলে আসছে, এই পাশ দিয়ে এখানে চলে আসছে। মানে এদের মাঝেও লোক আছে, কিন্তু এরা রাকিব সাকিব দুইজন এই পাশ দিয়ে এ চলে গেছে, এই পাশ দিয়ে এ চলে আসছে, এই পাশ দিয়ে এখানে ওভারল্যাপ করে চলে গেছে। বুঝতে পারছেন কি বিষয়টা? বোঝা গেছে বিষয়টা? ভাই এখানে আপনি যেটা বলছেন না যে 15টা দাগ দিবেন, 15 জন লোক ঠিক আছে দাগ দিবেন, কিন্তু যখন বলবো যে এই পাশ দিয়ে 60তম, 60টা দাগ দিবেন, এরকম বোঝার চেষ্টা করেন, লজিক্যালি বোঝার চেষ্টা করেন। সবসময় তো 15 জন আসবে না, মনিসম্পন্ন নন। আপনাকে বলছি যে আপনি এখানে তো 12 জন লোক, এই জন্য 15টা দাগ দিচ্ছেন, 1 2 3 4 15, কিন্তু যখন বলে 60 জন লোক, তখন কি 60টা দাগ দিবেন? না খাতায় জায়গা পাবেন 60টা দাগ দেওয়ার, না সময় পাবেন। বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? এই জন্য লজিক্যালি আগে ভাবেন, সূত্রটা বোঝার চেষ্টা করেন যে বিষয়টা আমি কিভাবে সলভ করব। ওকে, আমি কিন্তু আপনাকে খারাপ ভাবে বলছিলাম, জিনিসটা খারাপের জন্য বলছি না। যে আপনি যখন বলছেন যে আমি 15টা দাগ দিব বা 12টা দাগ দিব, হ্যাঁ, ইটস এ ফাইন টেকনিক, কোনো সমস্যা নাই। কিন্তু যখন লোকই হবে 60 জন, বলবেন ডান পাশ থেকে রাখি 60তম, 60টা দাগ দিবেন, সময় আছে না, জায়গা আছে না, সময় আছে? লজিক্যালি বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? তাহলে এই জায়গাটা কি সমস্যা হয়েছে? তাহলে অঙ্ক হচ্ছে 2 ধরনের। যখন কি বলছে যে রাকিবের অবস্থান বাম পাশ থেকে এত, সাকিবের অবস্থান ডান পাশ থেকে এত, মাঝখানে কতজন লোক, আবার বলছি এই অঙ্কতে মাঝখানে কতজন লোক, এই মাঝখানে কতজন লোক, এটা যখন আপনি ক্যালকুলেশন করবেন, তখন আপনার মাথায় দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে দুজনের কথা বলা হয়েছে, একজন ডান পাশ থেকে একজন বাম পাশ থেকে, তারা একে অপরকে ওভারল্যাপ করবে না, মানে একজন এই পাশে থাকবে, একজন এই পাশে থাকবে, মাঝখানে লোক আছে। আর একটা হচ্ছে একে অপরকে ওভারল্যাপ করে যাবে, তখনও মাঝখানে লোক থাকবে। তাহলে দুই ধরনের কেসে যখন ওভারল্যাপ করবে না, একদম সিম্পল, যখন ওভারল্যাপ করবে না। এখন ওভারল্যাপ করছে কি করছে না সেটা কি করে বুঝবো? এবার আমি নিচ থেকে আসছি,
19 নম্বর প্রশ্ন থেকে আসছি। যদিও এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এখন পর্যন্ত আসেনি, বাট আমি তো বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই থেকে বের করেছি, যেহেতু বইয়ে দেওয়া আছে সুতরাং আমার দেখানোটা দায়িত্ব, তাই দেখা দিচ্ছি। দেখেন এবার কত নাম্বার বলছি? 19 নাম্বার। তাহলে 19 নাম্বারে কি বলছে? টোটাল কতজন? টোটাল ইজ ইকুয়াল টু, টোটাল ইজ ইকুয়াল টু 60। আচ্ছা, একটি সারিতে 60 জন শিক্ষার্থী আছে, টোটাল 60। বাম প্রান্ত থেকে মালিহার অবস্থান 20 তম, তাহলে এই পাশ থেকে মালিহা এই যে 20, লেফট পাশ থেকে, হ্যাঁ এই যে লেফট পাশ থেকে দেখাচ্ছি এল ইকুয়াল টু, মানে লেফট পাশ থেকে মালিহার অবস্থান 20। আচ্ছা, এই রাইট পাশ থেকে সালেহার অবস্থান, এই যে সালেহা, এই যে সালেহা ইজ ইকুয়াল টু 15, এই রাইট পাশ থেকে, এই ডান পাশ থেকে। এখন এই প্রশ্নে মালিহা আর সালেহা পরস্পরকে ওভারল্যাপ করছে কিনা, আমি কি করে বুঝবো? লজিক্যালি বোঝেন যে মালিহা এই পাশ থেকে 20 তম, এই পাশ থেকে 15 তম, সরি সালেহা এই পাশ থেকে 15 তম, তাহলে 20 জন আর 15 জন যোগ করলে হয় 35 জন। তার মানে এদের মাঝে লোক আছে, আরো লোক আছে। তাহলে আমি কি করে বুঝবো? যখন আমি দেখবো যে এই যে লেফট প্লাস এই রাইট, এই দুইটা লেফট আর রাইটের যোগফল যখন এই টোটাল 60 জনের চেয়ে ছোট হবে, তখন আমাকে বুঝে নিতে হবে মালিহা সালেহা মানে ওই দুজন লোক পরস্পরকে ওভারল্যাপ তো করেনি, মানে এই পাশে আছে ওই পাশে আছে, মাঝখানে আসলে লোক আছে। আমি লজিক্যালি ভাবেন লেফট আর রাইট, ভাইরে লেফট আর রাইট মিলে যদি এই 60 জনের সমান হতো তাহলে বুঝতাম যে আশেপাশে লোক নাই। বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, যেহেতু লেফট আর রাইট মিলে কি হয়ে যাচ্ছে, 60 জনের চেয়ে কম হয়ে যাচ্ছে, কারণ লেফট হলো 20, রাইট হলো 15, তাহলে 20 প্লাস 15, তার মানে 35 জন হয়েছে, কিন্তু লোক তো 60 জন, তাহলে আর 15 জন, আর বাকি লোক কোথায়? আর বাকি লোক হচ্ছে মালিহা সালেহার মাঝে। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে কি করবেন? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা কি করব? তাহলে এই সূত্রটা আমি কি করছি? যখন ওভারল্যাপ, যখন লেফট প্লাস রাইট লেস দ্যান টোটাল, তখন ওভারল্যাপ হয়নি ধরতে হবে। আচ্ছা, ওভারল্যাপ হয়নি। আচ্ছা, ওভারল্যাপ যেহেতু হয়নি তাহলে কি করব? তার মানে বুঝে নিতে হবে। তাহলে দেখেন এখন আমি টোটাল কতজন এখানে আছে, এই যে লাইনে টোটাল কত? টোটাল আমি কেমনে পাবো? এই 20 জন, এই 15 জন, আর এই মাঝে x জন লোক আছে, এইটা আর এটা যোগ করলে তো টোটাল পাবো। আপনি বোঝেন যে টোটাল বের করতেছেন, তাহলে টোটালের ইকুয়েশন কেমন হবে এই ক্ষেত্রে? লেফট প্লাস রাইট প্লাস মিডল, ব্যাস। তাহলে যখন ওভারল্যাপ করবে না তখন টোটাল নাম্বার বের করার সূত্র হলো টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট প্লাস মিডল। বোঝা গেছে কিনা বলেন? ওকে, তাহলে টোটাল কতজন? 60। লেফট কত? লেফট 20, রাইট কত? 15, মিডলে কতজন আছে? x জন আছে ধরে নিলাম। তাহলে 60 ইজ ইকুয়াল টু 35 প্লাস x, 35 বিয়োগ করলে x ইজ ইকুয়াল টু 25। বোঝা গেছে কি বিষয়টা? এই জায়গাটা কিন্তু অনেকে বুঝে না। এখন পরবর্তী প্রশ্ন আপনি বুঝতে পারবেন। একটি সারিতে 15 জন ছাত্র আছে, ওই সারিতে বাম প্রান্ত থেকে রাকিবের অবস্থান 12 তম এবং ডান প্রান্ত থেকে সাকিবের অবস্থান 8ম। তাহলে টোটাল কতজন? টোটাল 15 জন। এবার কি বলছে? বাম প্রান্ত থেকে রাকিবের অবস্থান, এই যে তাহলে বাম প্রান্ত থেকে রাকিবের অবস্থান, তার মানে লেফট পাশ থেকে, এই যে লেফট ইজ ইকুয়াল টু 15, সেটা রাকিব হোক আর যাই হোক, লেফট পাশ থেকে রাকিব হচ্ছে 12তম, আর রাইট পাশ থেকে সাকিব হচ্ছে 8তম। তাহলে লেফট আর রাইট যোগ করেন, লেফট আর রাইট যোগ করলে হয়ে যাচ্ছে 20। তাহলে 20 কে টোটাল 15 হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে কি হয়ে যাচ্ছে? তাহলে লেফট আর রাইটের যোগফল টোটাল 15 জন হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝছেন? এখানে কিন্তু দেখেন যে 12 প্লাস 8 গ্রেটার দ্যান 15, 20 গ্রেটার দ্যান 15। তাহলে লেফট আর রাইটের যোগফল যখন 15 হচ্ছে বেশি, এর মানে বুঝে নেবেন যে ওভারল্যাপ হয়ে গেছে, মানে মাঝখানের লোকগুলা দুইবার গোনা হয়েছে, এই জন্য ওভারল্যাপ হয়ে বেশি গোনা হয়ে গেছে। বুঝছেন? তাহলে এই পাশ থেকে যে রাকিব, লেফট পাশ থেকে রাকিব কত? 12, তার রাইট পাশ থেকে সাকিব, এই যে সাকিব এখানে 8, এই রাইট পাশ থেকে দেখেন, এই যে রাইট পাশ থেকে 8। এখন বেশি হওয়ার কারণ কি? মানে প্রশ্ন হচ্ছে যে ভাই এই লাইনে যারা দাঁড়ায় আছে তাদেরকে যোগ করে তো এই টোটাল 15 জনের চেয়ে বেশি হবে না, তাহলে এই লেফট রাইট যোগ করে কেন এত বেশি হলো? 20 কেন হয়ে গেল? এর কারণ হলো এই মিডিলের লোকজনকে দুইবার বলা হয়েছে। বোঝার চেষ্টা করেন,
এই মিডিলের লোকজনগুলোকে দুইবার গোনা হয়েছে। কয়বার? দুইবার। দুইবার গুণছেন বলে তো এসে চলে এসেছে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে এখানে টোটাল দেখেন মিডিলে ধরে নিলাম এক্স জন লোক আছে। এখন টোটাল আমি কিভাবে বের করব? মনোযোগ দেন প্লিজ। টোটাল এই লেফট, এই যে লেফট, লেফট মানে কিন্তু রাখি 12তম, তাহলে লেফট প্লাস এই পাশে রাইট। এখন প্রশ্ন হলো এই মিডিলের গুলো আমি যোগ করবো না বিয়োগ করবো? এবার তাকান, এবার তাকান, মনোযোগ দেন প্লিজ। আমি যখন এখান থেকে যখন আমি রাকিবের অবস্থান গুনছি, এই যে লেফট মানে 12 জন, এই যে এখানে 12 জন গুনে গেছি, এই 12 জন গুনার সময় কি মাঝের গুলা গুনছি? তাহলে এই লেফটের মধ্যে মিডলের গুলো আসছে, এক্স আসছে না আসে না? আসছে একবার। আচ্ছা, এই লেফটের মধ্যে এই যে 12 জন, এই যে লেফটের মধ্যে যে 12 জন, এই 12 জনের মধ্যে কি রাকিবকে নিছি? ইয়েস, এর মধ্যে রাকিবও ইনক্লুড। লেফট 12, কারণ রাকিব তো 12তম। আবার রাইট পাশ থেকে যখন আমি যে এই যে এটা রাইট মানে 8 নিব, এই 8 জন নেওয়ার সময় এই পাশ থেকে 8 জন যে গুনে আসছি, তখন আমি মিডলকে গুনছি। তাহলে এর মধ্যেও মিডলকে গুনছি দুইবার, তাহলে এই লোকগুলা দুইবার গোনা হয়ে গেছে। এই জন্যই কি হয়েছে, লেফট আর রাইট যোগ করে টোটাল এসে বেশি চলে আসছে, কারণ এরা দুইবার কাউন্ট হয়েছে। কিন্তু ভাইয়া আমি তো টোটাল যখন নির্ণয় করব, তখন এখানে যারা দাঁড়ায় আছে তাদেরকে কি দুইবার গোনার সুযোগ আছে? না, প্রত্যেকে একবার গুনতে পারবো। তার মানে এই লেফট পাশ থেকে আমি যাদেরকে গুনছি, রাইট পাশ থেকে যাদেরকে গুনছি, এর মধ্যে এই যে মাঝখানের এক্স জন লোক এর মধ্যে আসছে, এর মধ্যে আসছে, তাহলে আমি দুইবার তো নেওয়া যাবে না, ওদেরকেও নিতে হবে, কিন্তু একবার। তাহলে মাইনাস মিডিলের গুলা একবার মাইনাস করবো। এখনো অঙ্ক শেষ হয়নি। কেন অঙ্ক শেষ হয়নি দেখেন, এই যে লেফট আর রাইট, এই লেফট আর রাইটের মধ্যে এই রাকিবকে দুইবার গুনছি, সাকিবকে দুইবার গুনছি, ওরাও তো একজন লোক, কিভাবে রাকিবকে দুইবার গুনলাম? এই লেফটের মধ্যে যে 12 জন, এই যে এখানে যে 12 জন, এই দেখেন এখানে যে 12 জন বসাবো, এই 12 জনের মধ্যে রাকিব আছে? ইয়েস আছে। আবার যখন আমি যখন এই পাশ দিয়ে সাকিবের অবস্থান গুনতে যাচ্ছি, তখন এই পাশ দিয়েও কিন্তু এই যে রাকিবকে গুনে গেছি, দেখেন এখানেও তো রাকিব দাঁড়ায় আছে। তাহলে 1 2 3 4 5 6 7 এরকম তো এই পাশ দিয়ে যখন আসি তখন এই পাশ থেকে রাকিবকে গুনে গেছি। তার মানে সাকিবকে কাউন্ট করার সময় আমি রাকিবকে গুনে গেছি। এই রাকিবের অবস্থান তো এখান থেকে 12 জনের মধ্যে নিছি, আবার এই পাশ দিয়ে গুনার সময় আসে এখানে ও কিন্তু ধরা পড়ে গেছে। তাহলে রাকিব দুইবার কাউন্ট হয়েছে। এইবার সাকিবও দুইবার কাউন্ট হয়েছে। কেন? কারণ এই পাশ দিয়ে যখন আমি এই যে 12তম নিচ্ছি, তখন এই যে সাকিবকে গুনে গেছি। আবার এই পাশে যখন আমি এই 8 জনকে নিলাম, তখন তো সাকিবকে সহ 8 জন নিয়েছি। তার মানে এর মধ্যে রাকিব একবার আছে, সাকিব একবার আছে, এখানেও রাকিব একবার আছে, সাকিব একবার আছে। কিন্তু রাকিব সাকিব দুইজন লোক, এরা তো এর মধ্যে কয়বার চলে আসছে? দুইজন লোক। কিন্তু রাকিব আসছে দুইবার, সাকিব দুইবার, 4 বার আসছে। কিন্তু দুইজন লোক, ওরা তো দুইবার আসবে, এই জন্য -2। বুঝা গেছে? তাহলে মনোযোগ দেন, যখন যখন আমাদের ওভারল্যাপিং কি ওভারল্যাপিং হয়ে যাবে, তখন এই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে হলো লেফট প্লাস রাইট মাইনাস মিডল মাইনাস 2। কষ্ট হতে পারে, কিন্তু এটা এইভাবে পড়লে আপনার বড় বড় অঙ্ক আসলে সমস্যা নাই। বুঝাই তো দিলাম। হ্যাঁ, তাহলে টোটাল কতজন? টোটাল হলো 15 জন। লেফট মানে হচ্ছে যে 12তম, রাইট মানে হচ্ছে যে 8ম, মাইনাস মিডল মানে এখানে ধরে নিচ্ছি x জন লোক আছে, -2। আমাকে ওই x বের করতে হবে। তাহলে 15 = 12 আর 20, 20 থেকে 2 গেলে কত হয়? 20 থেকে 2 গেলে হচ্ছে 18 মাইনাস x। এবার মাইনাস x এই পাশে আনেন, 15 এই পাশে নিয়ে যান। তাহলে মাইনাস x এই পাশে এসে প্লাস x, এই পাশে হচ্ছে 18 মাইনাস 15 = 3 জন। আশা করি বুঝতে পারছেন। তাহলে কয়জন? 3 জন। আপনারা কি বুঝছেন? না বুঝে দাঁড়ান বললে হবে না, বোঝা লাগবে। বুঝতে কি পারলেন? তাহলে এই ধরনের অঙ্ক দুইটা। আবার বলছি, যখন আমাকে মিডিলের লোক বের করতে বলছে, দেখেন প্লিজ, যখন বলছে মিডিলে কতজন লোক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে দুইটা মাথায় রাখবেন, যে যখন এই যে মানে লেফট আর রাইট মিলে যখন টোটাল হচ্ছে ছোট হবে, তার মানে বুঝতে হবে যে হ্যাঁ ওদের মাঝে আরো লোকজন আছে, এই জন্য ওদেরকে গোনা হয়নি, মাঝের গুলা গোনা হয়নি বলেই তো কম হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যখন লেফট রাইট এই মাঝের গুলা যখন গুণা করছে না, তখন এটা ধরেন এই পাশে 20 জন, এই পাশে 15 জন, টোটাল হলো 60 জন। তাহলে লেফট আর রাইট মিলে কেবল 35 জন হয়েছে। তাহলে বুঝতে হবে মাঝের গুলা কি গোনা হয়নি এখন। বুঝছেন? তার মানে এদেরকে ওভারল্যাপ হয়নি, একজন আরেকজনকে ছাড়া যায়নি। আর যখন একজন আরেকজনকে ছাড়া যাবে, তখন আসলে কি হবে? লেফট আর রাইট মিলে টোটালের চেয়ে বেশি চলে আসছে। টোটালের চেয়ে বেশি আসার কারণ কি? এদেরকে দুইবার গোনা হয়েছে। জি। আবার বলছি, যার ধরেন বেশি একদমই কষ্ট হচ্ছে, এটা ছেড়ে দেন। কেন ছেড়ে দিতে বলছি? এই প্রশ্ন আসেনি পরীক্ষায়, আপনি শুধু এটা মনে রাখেন
যা আগে যেগুলো করাইছি ওই কটা মনে রাখলেই হবে। হ্যাঁ, বিশেষ পরীক্ষাতে ওইটা আসে। আচ্ছা, এখন দেখেন 20 নাম্বার গেল। এবার এটা কি বলছে? In a row, position of Monisha from the left is 12 and position of Tanisha from the right is 26. If there are 5 persons between Monisha and Tanisha, find the maximum number of person in the row. আচ্ছা, এবার দেখেন, এবার আমরা বের করছি কি বলছে যে একটা রোতে position of Monisha from the left is 12. দেখেন এই যে একটা রো, এখানে লেফট থেকে মনীষার পজিশনে যে মনীষা ইজ ইকুয়াল টু 12 আর তানিশা ইজ এ লেফট। পজিশন অফ তানিশা ফ্রম দ্য রাইট ইজ 26। এই তানিশা এই রাইট এই পাশ থেকে তানিশার পজিশন হচ্ছে 26। এই যে তানিশা ইজ ইকুয়াল টু 26, ঠিক আছে? এই যে রাইট থেকে অঙ্কে বলছে যদি তাদের মধ্যে 5 জন লোক থাকে, তার মানে এই মিডলে 5 জন আছে। মিডলে কতজন আছে? 5 জন আছে। তা বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পারসন ইন দ্য রো। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পারসন ইন দ্য রো। তার মানে x এর মান 5, মিডলে 5 জন। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে মিডলে যে লোক থাকে সেটা কি দুজন দুজনকে ওভারল্যাপ করে গেলেও মিডলে লোক থাকতে পারে, আবার দুজন দুজনকে ওভারল্যাপ না করলেও লোক থাকতে পারে। মাথায় রাখবেন যখন আপনাকে বলবে যে এই লাইনে ম্যাক্সিমাম সর্বোচ্চ কতজন থাকতে পারে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে ওভারল্যাপ হয়নি। কারণ ওভারল্যাপ হয়ে গেলেই তো সংখ্যা কমে যাবে। কেন? মানে একই জিনিসকে বারবার গোনা হবে। কারণ ওভারল্যাপ হয়ে গেলে এই মাঝখানের গুলাকে ও গুনে গেছে, ও গুনে আসছে। তো যখন বলছে ম্যাক্সিমাম কতজন আছে মানে সর্বোচ্চ কতজন, তার মানে বুঝতে হবে এই পাশে লেফট এই পাশে রাইট মাঝখানের লোকজন। তবে টোটাল যখন গুনবো এইটা প্লাস এইটা প্লাস এইটা, সোজা কথা। তাহলে যখন ওভারল্যাপ করবেন মানে ম্যাক্সিমাম কতজন এটা যদি বলে তাহলে বুঝবেন যে ওভারল্যাপ হয়নি, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যখন বলছে কি বুঝবো? ওভারল্যাপ হয়নি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি? ওভারল্যাপ না হলে সূত্র কি? টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট প্লাস মিডল। ওভারল্যাপ না হলে এই সূত্র। হ্যাঁ, তাহলে লেফট হলো 12তম, 12, রাইট থেকে হচ্ছে 26 আর মিডলে আছে 5 জন। তাহলে 26 আর এটা 38 আর 5 43 জন। বুঝা গেছে বিষয়টা? 43। তাহলে তানিশা 26 লিখছি, দুইবার লিখছি জন্য দাগ পড়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, তাহলে মাথায় রাখবেন যখন বলছে কতজন সর্বোচ্চ কতজন, তখন বুঝতে হবে যে আসলে ওভারল্যাপ হয়নি। কারণ ওভারল্যাপ হলে পরে জনসংখ্যা কমে যাবে। হ্যাঁ, জনসংখ্যা কমে যাবে। সর্বোচ্চ বললে ওভারল্যাপ হয়নি ধরে ক্যালকুলেশন করতে হবে। আর ওভারল্যাপ না হলে টোটাল স্টুডেন্ট বের করার সূত্র কি? লেফট প্লাস রাইট প্লাস মিডল। এই যে লেফট প্লাস রাইট আর এই মিডল গুলো যোগ করলে তো টোটাল গুলো বের হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 22 দেখেন, in a row position of Monisha from the left is 12 and position of Tanisha from the right is 26. If there are 5 persons between Monisha and Tanisha, find the minimum number of person in the row. যখন বলবো মিনিমাম নাম্বার অফ পারসন তখন আপনাকে বুঝে নিতে হবে যে এরা একজন আরেকজনকে ওভারল্যাপ করে গেছে। এই জন্য কি হয়েছে? মাঝেরগুলা দুইবার গোনা হয়ে গেছে বলে জনসংখ্যা মিনিমাম হয়ে গেছে, বেশি হয়নি। ঠিক আছে? তাহলে যখন একে অপরকে ওভারল্যাপ করে যাবে, তাহলে পজিশন অফ মনীষা, ধরেন মনীষা এই পাশ থেকে মনীষা গেছে হচ্ছে কত নম্বরে? এই যে লেফট থেকে। হ্যাঁ, লেফট থেকে মনীষা কততম? মনীষা 12তম আর এই রাইট পাশ থেকে তানিশা হচ্ছে 26তম। আচ্ছা, এই যে মাঝখানে হ্যাঁ ওভারল্যাপ করে মাঝখানে x = 5 জন। এখন মিনিমাম নাম্বার যখন বলবে বুঝে নিতে হবে যে এরা একজন আরেকজনকে কি করছে? ওভারল্যাপ করে গেছে। মিনিমাম নাম্বার যখন হবে, ঠিক আছে? কেন? কারণ এই ওভারল্যাপ করে যাওয়া মানে এই মাঝখানেগুলো এরাও গুনে গেছে, এই পাশ থেকেও গুনে গেছে। তাহলে এরা দুইবার চলে আসছে, তাহলে একবার বাদ চলে যাবে। এই জন্য মিনিমামের সময় এইটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে মিনিমামের সময় সূত্র কি? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কি? লেফট প্লাস রাইট মাইনাস মিডল মাইনাস 2। মনে আছে? আচ্ছা, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত সেটা বের করতে বলছে। মিনিমাম সর্বনিম্ন কত? তাহলে লেফট মানে যে মনীষা 12, রাইট মানে হচ্ছে যে 26 মাইনাস মিডল মানে হচ্ছে যে x জন, কত? 5 জন আর মাইনাস 2। তাহলে 15 এটা 38 থেকে 7 দিলে দেখেন এটা হলো 38 থেকে 7 দিলে 35 জন। কতজন? 35 জন। কি হলো? আমার ভুল হলো কি?
কি লিখতেছেন? এই অবস্থা 45 থেকে আর কি লিখছি আমি 31 জন। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 31 জন। তাহলে আপনারা একটু আমাকে বলেন তো যে এই যে এই দুইটা জিনিস কি খুব মানে একটু একটু কিন্তু ডিফারেন্ট টাইপের প্রশ্ন, আবার বলছি একটু ডিফারেন্ট, মানে এরকম প্রশ্ন বইয়ে আছে। হ্যাঁ, এই জন্য আমি এটা এখানে কিন্তু মেনশন করেছি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে 23 নাম্বার, এটা আপনারা একটু দেখেন তো কি অবস্থা। In a row, position of Monisha from the left is 12 and position of Tanisha from the right is 26. If there are 15 persons between Monisha and Tanisha, find the minimum number of persons in the row. করেন তো দেখি কি অবস্থা। আচ্ছা, অনেকে 21 জন উত্তর দিয়েছেন। আচ্ছা, এই যে যে অঙ্কটা আছে না, এইটার উত্তর বের করা সম্ভব না। এটা উত্তর হচ্ছে ক্যানট বি ডিটারমিন্ড। এটার উত্তর বের করা পসিবল না। প্রশ্ন হচ্ছে কেন বের করা পসিবল না, আমি তার উত্তর দিই, সমস্যা নেই। তো আগে বোঝার চেষ্টা করেন যে কখন উত্তর বের করা পসিবল না। এই যখন যখন এই যে মিডিলে কিছু লোক থাকবে, হ্যাঁ, তখন দুইটা প্রশ্ন, ম্যাক্সিমাম কতজন থাকতে পারে লাইনের উপর। যখন ম্যাক্সিমাম তখন কি, তখন কোনো রেস্ট্রিকশন নাই, ম্যাক্সিমামের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু যখন বলছে মিনিমাম, তাহলে একজন আগে কিন্তু যখন ওভারল্যাপ করে গেছে তখন রেস্ট্রিকশন আসছে। কেন রেস্ট্রিকশন আসছে দেখেন, দেখেই বুঝতে পারবেন যে আসলে কেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে ইন এ রো পজিশন অফ মনীষা ফ্রম দ্য লেফট ইজ 12। আচ্ছা, তার মানে এই পাশ থেকে মনীষা 12তম, এই যে 12তম মনীষা লেফট থেকে 12তম, আর তানিশার পজিশন এই পাশ থেকে 26। আচ্ছা, এই পাশ থেকে যদি 26, আচ্ছা হলো এই পাশ থেকে 26 কোথাও। এখন আমাকে বলেন এদের মাঝখানে তানিশা, এখানে তানিশা আছে 26, এদের মাঝখানে নাকি 15 জন। ভাই রে, এই পাশ থেকে লোকই আছে 12 জন, তাহলে এদের মাঝখানে কেমনে 15 জন থাকে? লজিক্যালি আগে ভাবেন যে এই পাশ থেকে লোকই আছে 12 জন, তাহলে এদের মাঝখানে কিভাবে 15 জন থাকা সম্ভব? এই পাশ থেকে লোকই আছে 12 জন, তাহলে কিভাবে এদের মাঝখানে 15 জন থাকা সম্ভব? যখন মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট, মাথায় রাখবেন, হ্যাঁ, তখন এই মাঝখানে কতজন লোক থাকতে পারবে তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সর্বোচ্চ এর চেয়ে বেশি থাকা পসিবল না। সেটা কত? এই যে লেফট থেকে 12 আর রাইট থেকে 26, এই দুইজনের মধ্যে ছোট কে? এই দুইজনের মধ্যে ছোট যেটা 12 না, এই 12 থেকে দুইজন কম, মানে সর্বোচ্চ মাঝখানে সর্বোচ্চ 10 জন থাকতে পারবে। এর চেয়ে বেশি থাকলে বুঝে নিতে হবে অঙ্কটাই ভ্যালিড নয়, মানে এটার উত্তর বের করা পসিবল নয়। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এটা আসার পসিবিলিটি প্রায় 0%, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তো আপনি মাথায় রাখবেন হচ্ছে এই যে মাঝখানে কতজন লোক আছে, মানে আমি যে দুইটা অঙ্কের কথা বলছি সেটা হলো 19 আর 20, এই দুইটা অঙ্ক একটু মনোযোগ দিয়ে মাথায় রাখবেন। 19 আর 20, 21, 22, 23, হ্যাঁ, এই তিনটা অঙ্ক লেস ইম্পর্টেন্ট, যদি পরীক্ষা আসে 19, 20 থেকে আসতে পারে। হ্যাঁ, তারপর 23 নাম্বার অঙ্ক ভুলে গেলেও সমস্যা নাই, জীবনে আসবে না। আমি তারপরে একটা কেস দিয়ে রাখছি যে মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট যখন বের করতে বলছে বা লোক বের করতে বলছে তখন এই ধরনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম দিয়ে কেন করবেন? কারণ অঙ্কে তো বলেই দিয়েছে যে মিনিমাম কতজন থাকতে পারে, অঙ্কে তো বলাই আছে মিনিমাম কতজন থাকতে পারে, আপনি ম্যাক্সিমাম দিয়ে কেন করবেন? করার সুযোগ আছে? অঙ্কে তো বলে দিয়েছে মিনিমাম কতজন। এটা বের করা পসিবল না। তাহলে বের করা কখন পসিবল?
আবার বলছি বের করা পসিবল তখনই যখন এই যে লেফট আর রাইটের মধ্যে ছোট যে সংখ্যা তার থেকে 2 জন কম, অর্থাৎ এই অঙ্কে যদি বলতো যে মাঝখানে 10 জন আছে তাও বের করা যেত, মাঝখানে 8 জন আছে তাও বের করা যেত, মিনিমাম কতজন, না হলে বের করা যাবে না। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী যে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দেখেন একটু মনোযোগ দিন। আচ্ছা 24 নম্বরে কি বলছে? 24 in a row of 21 girls, মনোযোগ দিন, in a row of 21 girls when Monica is shifted 4 position towards right, then she is 12th from the left. Earlier what was her position from the right? অঙ্কটা বোঝার চেষ্টা করেন আগে। কি বলছে? বলছে একটা লাইনে 21 জন বালিকার একটা লাইনে, in a row of 21 girls 21 জন বালিকার একটা লাইনে when Monica is shifted 4 position, মানে মনিকা towards right, তাহলে মনিকাকে যখন রাইটের দিকে মানে ডানের দিকে 4 পজিশন 4 ঘর, হ্যাঁ 4 ঘর শিফট করে দেওয়া হয়, 4 ঘর শিফট করে দেওয়া হয়, দেন মানে তখন she is 12th from the left, সেই অবস্থায় সে লেফট মানে বাম থেকে 12তম। earlier what was her position from the right, মানে তাহলে প্রথমে মানে শিফট করার আগে তার রাইট থেকে মানে ডান পাশ থেকে তার পজিশন কত ছিল? এখান থেকে আমাদের কি বুঝতে হবে? দেখেন টোটাল স্টুডেন্ট দেওয়া আছে আমাদের 21, টোটাল 21 জন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মনোযোগ দিন প্লিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো। in a row of 21 girls when Monica is shifted 4 position, তার মানে towards right, then she is 12th from the left, তার মানে মনিকা মনে করেন যে এখানে কোন এক জায়গা আছে মনিকা, এই যে মনিকা কত নম্বর পজিশনে আছে আমরা জানি না, মনিকা এখানে আছে, মনিকাকে এখন কি করা হয়েছে 4 পজিশন রাইটের দিকে, তাহলে এটা যদি মনিকা হয় মনিকার রাইটের পাশে, তাহলে মনিকাকে রাইটের দিকে 4 পজিশন সরাই দেওয়া হয়েছে, কারণ এই যে এখানে সরাই দেওয়া হয়েছে, তাহলে এটা হলো মনিকা ড্যাশ। এই মনিকা দ্বারা বোঝাচ্ছি মনিকার আগের পজিশন, এম ড্যাশ দ্বারা বোঝাচ্ছি মনিকাকে শিফট করার পরের পজিশন। মনিকাকে এখান থেকে এখানে কয় ঘর সরানো হয়েছে? 4 ঘর, এই যে 4 ঘর, হ্যাঁ 4 পজিশন শিফটেড, এই যে মনিকা 4 পজিশন শিফট হয়ে, তাহলে এখানে ছিল, এখান থেকে 4 ঘর শিফট হয়ে এখানে গেছে, এই 4 ঘর শিফট হয়ে এখানে যাওয়ার পর এখন তার পজিশন, এই অবস্থায় তার পজিশন 12 ফ্রম দ্য লেফট, এই অবস্থায় তার পজিশন লেফট থেকে 12তম, লেফট মানে এই পাশ থেকে, তাহলে এই পাশ থেকে এই যে লেফট, এই যে এইটা হলো 12তম, বোঝার চেষ্টা করেন, এইটা হলো 12তম, তাহলে এই যে মানে সরাই দেওয়ার পরে 12তম, তাহলে আমাকে বলেন তো সরাই দেওয়ার আগে কত ছিল? সরাই দেওয়ার আগে তো ভাইয়া 12 - 4 = 8 ছিল, অষ্টম ছিল। কেন আমি কি করে বুঝলাম যে সরাই দেওয়ার আগে এখানে অষ্টম ছিল এই পাশ থেকে? কারণ যেহেতু আমি 4 ঘর সরাই 12 হয়েছে, তাহলে 12 থেকে আমি 4 বিয়োগ দিলেই তো আগে চলে আসবো, বোঝা গেছে? তার মানে এই মনিকার পূর্বের পজিশন, তাহলে মনিকা 12 - 4 = 8 ফ্রম দ্য লেফট, কিন্তু ফ্রম দ্য লেফট দেখেন এই যে লেফট থেকে সে 12, তাহলে 4 ঘর বাদ দিলে পারে যে 8 আসবে, এটা কিন্তু লেফট থেকে, ফ্রম দ্য লেফট। আচ্ছা তাহলে লেফট থেকে জানি হলো 8, এই যে মনিকা, তাহলে এই যে আমি আগে পজিশন আগে ফেলতেছি, হ্যাঁ তাহলে মনিকা = 8, এটা হচ্ছে কি শিফট করার আগে, হ্যাঁ তাহলে লেফট থেকে 8 ওয়ানকে আমাদের বের করতে বলছে, তাহলে এই যে আর্লিয়ার মানে হচ্ছে শিফট করার আগে এই রাইট থেকে কত নাম্বার ছিল, তার মানে এই ডেটাটা চাইছে। আমরা কি সূত্র জানি, মনে আছে আমাদের সাধারণ সূত্র কি? তার মানে কি আমরা বলতে পারি না যে বাম পাশ থেকে মনিকার অবস্থান অষ্টম হলে এবং টোটাল যদি 21 জন থাকে, দেখেন টোটাল 21 জন, বাম পাশ থেকে মনিকার অবস্থান অষ্টম হলে ডান পাশ থেকে কত? আসলে প্রশ্নটা হলো তাই, সরাসরি বলা নাই যে বাম পাশ থেকে মনিকার অবস্থান অষ্টম, বুঝে নিতে হচ্ছে যে 4 ঘর সরানোর পরে 12তম হইছে, তার মানে 4 ঘর সরানোর আগে অষ্টম ছিল, সরাসরি বলছি না। তাহলে আমাদের সূত্র কি? টোটাল = লেফট প্লাস রাইট মাইনাস 1, মনে আছে? কখন? যখন একটা নির্দিষ্ট পার্সনের পজিশন দেওয়া থাকে লেফট থেকে এবং রাইট থেকে, মনে করে দেখেন টোটাল হলো 21 জন, লেফট হলো ভাইয়া কত জন? 8, রাইট থেকে কত এটা বের করব? -1, 8 থেকে 1 দিলে 7, 8 থেকে 1 দিলে 7, সেই 7 এর বসে বিয়োগ হবে, তাহলে 21 থেকে -7 = রাইট, তাহলে রাইট = কত? 14, তার মানে মনিকার অবস্থান রাইট থেকে 14, কি বুঝলাম না, কি ব্যাপার একজন এক এক রকম উত্তর দিচ্ছেন কেন? 12 কেন? 12 কেন প্লিজ?
12 কেন? আপনাকে যদি বলা হতো যে কোন একটা লাইনে 21 জন লোক আছে, মনিকার অবস্থান বাম পাশ থেকে অষ্টম হলে ডান পাশ থেকে কত, তাহলে কি করতেন? তাহলে কি এই সূত্র ব্যবহার করতেন না? এই সূত্র ব্যবহার করতেন না? এই যে টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1, এটা করতেন না? এটা তো সেই অঙ্ক, সেম অঙ্ক, এটা তো সেম অঙ্ক। বোঝার চেষ্টা করেন, আপনি আগে বোঝেন যে সরাসরি বলছে না যে বাম পাশ থেকে মনিকার অবস্থান এই অষ্টম, বলছে 4 ঘর সরাই দিয়ে বাম পাশ থেকে 12তম হইছে। ঠিক আছে, 4 ঘর সরাই দিয়ে বাম পাশ থেকে 12তম হইছে। তাহলে 4 ঘর সরাই দেওয়ার পর যদি 12তম হয়, তাহলে 4 ঘর সরাই দেওয়ার আগে 8তম ছিল। 8তম ছিল কোন পাশ থেকে? বাম পাশ থেকে। তাহলে বাম পাশ থেকে 8তম ছিল আর্লিয়ার, মানে আগে। তাহলে ডান পাশ থেকে কত ছিল? তাহলে জিনিসটা হচ্ছে মনিকা এখানে দাঁড়ায় আছে, তাহলে ওর অবস্থান বাম পাশ থেকে অষ্টম, ডান পাশ থেকে কত? টোটাল দেওয়া আছে 21 জন। এটা তো প্রথম টাইপের অঙ্ক। ঠিক আছে, এইটার আগের যে অঙ্কগুলো ছিল আপনারা ওইটা না দেখলে পরে ঝামেলা হবে। আপনারা কি বুঝছেন? এটা কি বুঝছেন? মানে মনিকার অবস্থানটা বাম পাশ থেকে সরাসরি, মানে আগে কত পজিশন ছিল দেওয়া নাই, বলছে যে 4 ঘর সরানোর পর 12তম হয়েছে। তাহলে মানে কি আগে 8 নাম্বার পজিশন ছিল লেফট থেকে, আর অঙ্কে চাইছে আগে ডান পাশ থেকে কততম ছিল। ঠিক আছে, আচ্ছা 24 এখানে শেষ করছি, আদান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে শেষ করছি, আবার পড়াবো, সমস্যা নেই। কাল পরশু টরশু এই 3 দিন পড়াবো, আমি ক্লাস দিলাম। কালকে তো আমাদের শিডিউল ক্লাস, আর কালকে আমি ক্লাসে বলে দিব যে আমাদের পরবর্তী 2 দিন, মানে পরপর 2 দিন কোন দিন ক্লাস হবে। ঠিক আছে, কাল পরশু টরশু মানে মোটামুটি আমি পরপর 4 দিন আমাদের ক্লাস হবে। কালকে থেকে পরপর 4 দিন ক্লাস হবে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।